আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা তুহিন পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে। তো আজকে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের অনেক নতুন স্টুডেন্ট বা হচ্ছে আমাদের অনেক জুনিয়র, ওদের কাছ থেকে আমরা কিছু মেসেজ পাচ্ছি, এগুলার রিপ্লাই হিসেবে আমাদের এই ভিডিওটা করা। ফার্স্টে আমরা বলে দিই, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতেছি না বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছি না বা আমাদের কোনো এক্স স্টুডেন্টের বিরুদ্ধেও কথা বলতেছি না। আমরা জাস্ট যেটা বলতে আসছি সেটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে, যেই সিস্টেমটার জন্য একটা বাচ্চা কিভাবে চেঞ্জ হয়ে যায় বা হচ্ছে একটা বাচ্চা চেঞ্জ হতে আমি বলবো বাধ্য হয়। কারণ একটা বাচ্চা যখন চান্স পায় তখন তার রিয়েকশনটা যেটা থাকে সেটা আমি মনে করি খুবই পিওর একটা, যেটাতে কোনো ফেকনেস থাকে না। হ্যাঁ, তো আমরা রিসেন্টলি কিছু কিছু ইস্যু ফেস করতেছি। তার মধ্যে একটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এবার যারা সেকেন্ড টাইমার হিসাবে যারা জার্নি শুরু করতে যাচ্ছে, এবার হচ্ছে সেকেন্ড টাইমাররা অনেকে অনেক খুব ডিপ্রেসড, কারণ হচ্ছে অনেকেরই জিপিএ মার্কসটা কম। তো ফার্স্ট টাইমে হয়তো কোনো কারণে হয় নাই, তো এখন সেকেন্ড টাইম প্রিপারেশনকে আসলে নিবে কিনা এটা নিয়ে অনেকে কনফিউজড। তার থেকে বড় কথা হচ্ছে তারা বুঝতে পারছে না যে তারা কাকে ফলো করবে। মেডিকেল অ্যাডমিশন বলো বা যে কোনো অ্যাডমিশন বলো বা যে কোনো পড়াশোনা বলো, যে কোনো কিছু বলো, আমাদের তো একটা গাইডলাইন দরকার হয় বা একটা রাস্তা দরকার হয় যেটা দিয়ে আমরা আগাই। হ্যাঁ, তো আমি বর্তমানে মেডিকেলওয়ালা ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আমি নিজের দায়িত্ব হিসেবে মনে করলাম যে তাদেরকে আমার এই রিপ্লাইটা করা উচিত। তো সেই জন্য আমি আসলাম আজকে এই ভিডিওটাতে। মেডিকেলওয়ালার ফাউন্ডার মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, উনিও আছেন আমার সাথে। সাথে আমাদের মেন্টররা আছে যারা গতবার সেকেন্ড টাইম মেডিকেল কোর্সে পুরা জার্নিটাতে যারা আমাদের স্টুডেন্টদের সাথে ছিল, স্টুডেন্টদেরকে প্রত্যেকটা দিন যারা মেন্টরিং করছে, যারা প্রত্যেকটা দিন বলতে গেলে স্টুডেন্টদের মোটিভেশনের কারণ হয়েছিল। তো আমরা তাদেরকেও নিয়ে আসছি যাতে তাদের কিছু কথা বা আমাদের কিছু কথা এগুলো শুনলে একটা বাচ্চা সে যাতে মানে সত্যটা আসলে জানতে পারে যে এখনকার এটাই। যে মানে সিস্টেম, এটার মধ্যে দিয়ে আসলে কি হয়, তাদের সিনিয়ররা যাদেরকে তারা দেখতেছে এটা কি আসলেই রিয়েল নাকি কিছুটা মরিচিকা নাকি পুরাটাই ফেক, এটা একটু আমরা হচ্ছে আজকে এক্সপোজ করার মানে চেষ্টা এক্সপোজ করব। করব। সাথে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, সেটা হচ্ছে একজন সেকেন্ড টাইমার হোক বা ফার্স্ট টাইমার হোক, সে যখন কোনো একটা গাইডলাইন ফলো করবে বা যে কোনো কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে, সে কেমনে যুক্ত হবে, সে আসলে কোন জিনিসগুলো দেখে মানে তার পথ চলাটা এটার সাথে করবে। কারণ আমরা কেউ গিনিফিক না, আমাদের স্টুডেন্টরা বা আমাদের জুনিয়ররা কেউ কখনো গিনিফিক না। আর মানে যা আমাদের ইচ্ছা অ্যাডমিশন যেভাবে ইচ্ছা জার্নিটা করে। হচ্ছে খুবই ছোট হয়, বুঝছো? হুম। তো ফার্স্ট টাইমারদের জন্য হচ্ছে একদম 3 মাস, খুবই কম। আর সেকেন্ড টাইমারদের জন্য মোটামুটি 1 বছর হয়তো হাতে থাকে। তো এই জায়গা এই সময়টাতে আসলে গিনিপিকের মতো টেস্টিং করে আসলে একবার ইরর করবে, তারপর আবার ইরর মানে কারেকশন করে আবার আগাবে, এই সময়টা আসলে মানে জুনিয়রদের থাকে না। তো আমি আমার জায়গাটা থেকে এটা দায়িত্ব মনে করলাম, তোজন জুনিয়রদের কাছে আমাদের এই ভিডিওটা যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারবা যে তোমাদের আসলে কি দেখে বা কি আসলে ফলো করে একটা ডিসিশন নেওয়া উচিত। আমাকে তো সবাই চেনো, আমি হচ্ছে হাসিবুল হোসেন শান্ত ভাইয়া, মেডিকেল ওলার ইনস্ট্রাক্টর, ফাউন্ডার, যাই বলো কেউ একজন। আমি আসলে ভিডিওটা বানাইতাম না, প্রথম কথা। হ্যাঁ, আমি আসলে তোমাদের ভাবির একটু জড়জড়িতে ভিডিওটা বানাচ্ছি। আসলে আমি মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজড, ডিপ্রেসড। এবার এবার না, প্রতিবারই হয়, এবার একটু বেশি হয়েছে আর কি। যাই হোক, যেভাবেই হোক, যতটুকুই হোক, আমি শুধু এইটুকু বলবো যে তোমাদের সামনে যেটা আসে বা তোমরা যেটা দেখো বা অনলাইন তোমাদেরকে যেটা দেখায়, আমি বলবো একটু ভাবতে হবে আগে, ঠিক আছে? একটু চিন্তা করতে হবে, একটু ব্রেনটা কাজে লাগাইতে হবে, তারপর ডিসিশন নিতে হবে। হ্যাঁ, না হলে আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, দেখো সিস্টেম তোমাদেরকে কিভাবে মানে ভয়ঙ্কর একটা দিকে নিয়ে যেতে পারে বা কনফিউজড করতে পারে, রাইট? আমরাও কনফিউজড হয়েছিলাম, আমরা পরে জিনিসটা বুঝতে পেরে আমাদের আসলে দায়বদ্ধতা থেকে ভিডিওটা বানাচ্ছি। এই সিস্টেম তোমাদেরকে আসলে কিভাবে কনফিউজড করতে পারে, আমরাও আসলে কনফিউশনে ছিলাম, এবং আমরা আসলে অনেক বাচ্চার কোশ্চিন থেকে উত্তরগুলা বা জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে এখানে আসছি আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের একটা স্টুডেন্ট গতবারে আমাদের সাথে পুরো সেকেন্ড টাইম জার্নিটাতে ছিল, সেটা তার মুখেই বলা। প্রাপ্ত স্টুডেন্টের অডিও ক্লিপটা একটু শোনাই, তারপর তোমরাই বলবা যে আসলে ঘটনাটা কি, তোমরাই বুঝতে পারবা আসলে, রাইট? ও, আমরা আগে একটু দেখাই। তো দেখো, এখানে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ছিল, সে আমাকে মেসেজ দিত আগে থেকেই, সেকেন্ড টাইম ব্যাচের। এবং সে এখানে লাস্টে যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা তার আগের দিনও মেসেজ দিয়েছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কালকের জন্য দোয়া করেন যেন ভালোভাবে সব দিয়ে আসতে পারি। ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ঠান্ডা, মানে অবশ্যই ভালো হবে, ঠান্ডা মাথায় এক্সাম দেবে। হ্যাঁ, তারপর লিখছে ইনশাল্লাহ ভাইয়া চান্স পানাবে, না পাই মেডিকেল ওয়ালার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে? তো তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে এসে সে আমাকে জানাইছে, তো এখানে লিখছে সে যে মেডিকেল ওয়ালা সলভের সাথে মিলে 84.75, অন্যান্য জায়গায় দেখলাম 83 প্লাস মাইনাস আসে, দোয়া করেন শেষের দিকে যেন সিটটা পাই, ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো তো তোমাদের বারবার ক্লাসে অ্যানালাইসিস করে বলা হয়েছে বাবা, মানে এগুলো হবে না কেন, না হওয়ার তো কিছু নেই। আমি জাস্ট ভাবতেছি যে কোশ্চিন এত মানে
মানে এত যা পড়েছি তাই আসছে। তারপর দেখো আমি কিছু কিছু বলি নাই, ওই বলছে আমাকে যে ভাইয়া পরীক্ষা দিছে আপনার কথা মনে করছি, পড়ার সময় ভাবতাম এত ট্রিক্স কি ভাই মনে পড়বে, কিন্তু পরীক্ষার সময় সব মনে পড়ছে। গুটি বসন্ত হাইপোটারমিসের যে কোশ্চেন ছিল ডেইলি এক্সামে ভুল করছিলাম, মেইন এক্সামে দাগাইতে পারছি। ঠিক আছে, ভেরি গুড। তারপর সে হচ্ছে চান্স পাইছে, এবং চান্স পাওয়ার পর হচ্ছে আমাদেরকে স্ক্রিনশটটা দিছে দিন? রেজাল্টের দিন আর কি। তো ভাই আমি পারছি, আলহামদুলিল্লাহ। আমার জাস্ট একটাই কথা, আলহামদুলিল্লাহ, তোমার জন্য শুভকামনা। এখন সে এতটা বেশি গ্রেটফুল ছিল যে সে ডিরেক্টলি বলছে হচ্ছে যে আমি শান্ত ভাইয়ের সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো, ফোন নাম্বারটা দিছি। যে অবশ্যই সে খুব মানে আনন্দে আছে, আর আমাদেরও আসলে খুব ভালো লাগতেছিল যে এত মানে সেকেন্ড টাইম আর 3 নাম্বার কেটে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সেটা একটা বিশাল ব্যাপার। তো কথা বলি, সো যখন কথা বলা হয় তখন হচ্ছে এই কথা বলার সময় একটু অ্যাড করি, আমরা ওই দিন এভাবেই বসা ছিলাম অফিসে, এভাবেই। তোমাদের ভাইয়ার কাছে হচ্ছে কলটা আসছিল। হ্যাঁ, তো আমি দেখতেছিলাম ও এত মানে মানে এত গ্রেটফুল, আমাদের সুন্দরভাবে কথা বলতেছিল। তো আমি ভাবলাম যে মানে একটু রেকর্ড করে রাখি, কারণ সেকেন্ড কি টাইম কিন্তু ভাই ঢাকা মেডিকেল তো ইজি না। নিজেরই অনেক মানে প্রাউড ফিল হচ্ছিল যে আলহামদুলিল্লাহ একটা মেয়ে চান্স পেয়ে আমাদের সাথে কথা বলতে চায়, তার মানে সে আসলে আসলে অনেক বেশি কৃতজ্ঞ। মানে আমাদের মনে হয়েছিল যেটা আমাদের অর্জন, তো অর্জন, হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আমরা এটা রাখি, স্মৃতি হিসাবেই রাখি। তো ভয়েসটা শোনানোর আগে আমি তোমাদের জাস্ট একটা কথা বলতে চাই। একটা সেকেন্ড টাইমার যখন একটা জায়গায় চান্স পায়, আর এ তো ঢাকা মেডিকেল, তার হিস্ট্রি সবগুলাই আমাদের কাছে জানা আছে। সে পরীক্ষায় গিয়ে 94টা দাগাইছিল, 4টা ভুল হয়েছে, মানে 90টা কারেক্ট করে আসছে সে। 4টা যেহেতু ভুল হয়েছে, 1 নাম্বার নেগেটিভ গেল, সে 89 মার্কস পাইছে। আর যেহেতু সেকেন্ড টাইমার ছিল, 3 নাম্বার কেটে তার মার্কস আসছিল 86। সে ঢাকা মেডিকেল কলেজে 144তম হয়েছে। তো এই একটা এক্সাম্পল, সেটা শুধু এই বছরের জন্য নাই, মানে এটা হচ্ছে আরো ধরো 2-3 বছর বা 4-5 বছর পর্যন্ত স্টুডেন্টরা ওকে মনে রাখবে, কারণ হচ্ছে এটা এত ইজি না। অবশ্যই তার পরিশ্রম ছিল, আল্লাহর রহমত ছিল। তো স্টুডেন্টরা যেটা জানতে চাইবে যে আপু বা ভাইয়া আপনি তো একটা গাইডলাইন ফলো করছেন, যেটার কারণে আপনি নিজেকে এতটা পাওয়ারফুল করতে পারছেন। তো সেই ক্ষেত্রে যখন সেই জুনিয়রটার কাছে ভুল ইনফরমেশন যায়, তখন হচ্ছে তাদের ডিসিশন নেওয়াটা আসলে কতটা প্রভাবিত হয়। আমি মনে করি সেটা শুধু এবছরের স্টুডেন্টের জন্য না, সেটা সামনে আমাদের আরো 2-3 বছরের স্টুডেন্টের জন্য ও একটা রোল মডেল হবে। আমি এটা মানে প্রাউড ফিল করি, আমাদের একটা স্টুডেন্ট এত ভালো করে সে নিজেকে তৈরি করতে পারছে, আমাদের সিস্টেমকে এত ভালো করে ইউটিলাইজ করতে পারছে। যারা মেডিকেলওয়ালার সাথে ছিলা বা যারা মেডিকেলওয়ালাতে আসো, সামনে থাকবা, তারা দেখবা যে মেডিকেলওয়ালা তোমাদের জন্য আসলে কি কি করে। যাক, আমরা আসলে অডিওটা শুনি, চান্স পাওয়ার পর হচ্ছে ও ফোন দিছিল, আমাদের আপু হচ্ছে রেকর্ড করছিল। এত সুন্দর করে ও আসলে হ্যাঁ, কথা কথা বলতেছিল, বলতেছিল। আমি আসলে একটু লুপ সামলাইতে পারিনি, তোমাদেরকে হ্যাঁ, বলতে হ্যাঁ, পারি যে আমি আসলে লুপ সামলাইতে পারি নাই, যেটা এটা আমার আমরা কাছে অডিওটা রাখি, আমি অডিওটা আমার আমরা গ্যালারিতে রাখলে এটা আমার ভালো লাগে। তো একটু আমরা শুনি। হ্যাঁ, তো আমরা অডিওটা হচ্ছে ছাড়তেছি। এই যে ফোন দিছিল। এবার ফুল ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। এই যে 100 জাতীয় মেধা 144তম হয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। সেকেন্ড টাইমার ছিলাম আমি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশাল খবর। দেখো আমার এক্সপ্রেশন কিন্তু খুব নিউট্রাল ছিল, আমি মেসেজে ওকে যা বলছি আলহামদুলিল্লাহ বিশাল খবর, পরেও তাই বলছি। কারণ আমার কাছে একটা খুব অ্যাভারেজ স্টুডেন্ট চান্স পেলে সেটা বিশাল ব্যাপার। ঢাকা মেডিকেলে পাইছে, ঠিক আছে, ভালো কথা। যদিও সেকেন্ড টাইমার, ওই যে বললাম একটা এক্সাইটমেন্ট ছিল, বাট ওকে, ঠিক আছে। মানে এমন না, নর্মালি কি হয় পরীক্ষার পর দেখাচ্ছে কোচিংওয়ালা বাসায় যায়, ভিডিও টিডিও কইরা আনে, ফোন নাম্বার খুঁজে ফোন দেয়। আমি কিন্তু কিছু না, সে আমার ফোন নাম্বার নিয়ে আমারে ফোন দিছে। কলটা কিন্তু ঠিক আছে? তার দিক থেকে আসছে, আমরা কিন্তু কল আমরা দিই নাই। কিন্তু কল দিই নাই, রাইট? এমন না যে আমি তাকে যে বাসায় যে বলছি যে তুমি এখন আমার অনুভূতি জানাও। আমরা কলটা শুনি তারপর। ভাইয়া দোয়া করেন ভাইয়া, আমি পুরো এক্সাম দিছি আর আপনার কথা মনে করছি খালি। ভাইয়া ক্লাসে এটা পড়াইছে, ভাইয়া ক্লাস ওইটা পড়াইছিল, সব ওই মতনই আসছে। আমি যে ঢাকা মেডিকেলে চান্স পাবো আমি কোনোদিন কল্পনা করিনি ভাইয়া। আপনার একমাত্র যদি চান্স পাওয়া যায় কি টিচার হিসাবে আপনার জন্য পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে। সে কি বললো যে একমাত্র যদি পেয়ে থাকি টিচার হিসেবে চান্স, সেটা আপনার জন্য পাইছি। হ্যাঁ, আমরা কথাগুলো মনে রাখতে বলবো। মানে আমরা হচ্ছে চুপ করে শুনতেছিলাম, মানে ওর এক্সাইটমেন্টটা আসলে আমরা শুনতেছিলাম যে ও বলুক। আসলে ব্যাপারটা কি যে তোমরা আসলে কষ্ট করছো, বুঝছো, কষ্ট করছো, আর আল্লাহ সেটার প্রতিদান তোমাদেরকে এখন দিছে। দেখো আমি তো পড়াইছি অনেককেই, তাই না? কিন্তু সবাই তো শুনে নাই বা সবাই আসলে ওইভাবে মানে নাই, কিন্তু তুমি শুনছো। দেখো তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে জায়গাটা সেখানে কিন্তু পৌঁছায় গেছো। ভাইয়া শেষের দিকে মার্ক এত লো আসলো যে মনে করেন যে মডেল টেস্ট গুলোতে আমি একদিন 60 পাইছি। তারপরে 70 থেকে 75-এর মধ্যে থাকতে 60 পাইতাম, তারপরে 65ও পাইছি অনেকদিন। তো আমাদের
মেন্টর ছিলেন উর্মিলা আপু, উনি আমাদেরকে মোটিভেট করতেন যে তোমরা চালায় যাও। এটাতে একটু আমি উর্মিলা আপু বলে যাকে ও বললো, সে আমাদের সাথে এই মুহূর্তে মিটিং এ আছে। তো আমি তাকে একটু বলতে বলবো যে সে কি আসলেই তোমার স্টুডেন্ট ছিল বা টিকেলওয়ালার স্টুডেন্ট ছিল, বা তুমি কি তাকে মেন্টরিং করছো নাকি সে মিথ্যা কথা বললো। আসসালামু আলাইকুম স্যার, আমি উর্মিলা। গত বছর চান্স পাইছি, বর্তমানে আছি সিলেট উসমানী মেডিকেল কলেজে। স্যার, ওকে তো আমি যখন আমাদের টেলিগ্রাম গ্রুপটা আপনি রুমে নিয়ে গেছিলেন, ওখান থেকে ওর সাথে পরিচয়। বেসিক্যালি ও সবসময় খুবই অ্যাক্টিভ থাকতো, জেরিনটা খুবই অ্যাক্টিভ থাকতো। ওর মার্ক সবসময় লো হইতো, সত্যি খুব কম দিনই গেছে ও 80 পাইছে। 60-70 কাতারে থাকতো, কিন্তু ও খুব মোটিভেটেড ছিল, যে সবসময় বলতো যে আপু পারতে হবে। আমি বলতাম পারবা তুমি, দেখো শেষ পর্যন্ত যে লেগে থাকে সেই পারবে। স্যারও তো আমাদের বলতো, আমিও তো স্যারের কাছে পড়ছি, তো স্যারও বলতেন সবসময় লেগে থাকো, লেগে থাকলে পারবা। ও বলতো যে আমি মেডিকেল ওয়ালাতেই আছি অনলি, তাহলে আপু আমি পারবো ইনশাল্লাহ। একদিন হয়েছে যে ও কোন একটা পাবলিক যেমন ও কোদ পাইছে মনে 15 নিচে। তারপর বলতেছে আপু যে আমার মার্কে তুললো, আমার এত ডিমোটিভেট ফিল হচ্ছে, আমি কি করবো। তারপর বলছে, আমি নিজে বলছি যে এইগুলা তুমি দিও না, এগুলা দিবা না, এগুলো যত দিবা তত লো ফিল হবে। তুমি মেডিকেল ওয়ালাতে আছো, মেডিকেল ওয়ালাতে 75% মার্ক পেলেই তুমি আলহামদুলিল্লাহ বলো, কারণ মেডিকেল ওয়ালা সব জায়গা থেকে তোমাকে প্রশ্ন করে, কোন একটা সেগমেন্ট না নয় যে স্যার ওইটা টাচ করবেন না। তারপর ও বললো না আপু আর জীবনেও আমি দিব না, মেসে কোথাও এক্সাম দিব না। তারপর বললাম আচ্ছা, যেই রুল ফলো করতেছো ওইটা করো। তারপর স্যার যখন চান্স পাইছে, চান্স আগের দিন ওদের মেন্টরশিপ আমাদের ছিল, তো ও দোয়া চাইছে, আমি বলছি পারবো ইনশাল্লাহ। তারপর পরের দিন যখন চান্স হয়েছে, রবিবার মনে হয় 4:58 আমাকে মেসেজ দিছে যে আপু আপনি আমার মেন্টর ছিলেন, আমি চান্স পাইছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ। তারপর শেষ, তারপর স্যার মানে 4-5 দিন পরে ওকে একটা জায়গা দেখলাম। তারপর দেখার পর মনে হইলো ও তো শুরু থেকেই বলছে ও মেডিকেল ওয়ালাতে ছিল, আর আমি ওকে প্রায় 3 মাসের মতো গাইড করছি। তারপর ভাবলাম হয়তো অনেক স্টুডেন্ট আছে অনেক জায়গায় ক্লাস করে, হয়তো ও করছে এই জন্য ওর নাম এখানে আসছে। তারপর স্যার এই কয়েকদিন আগে ওর কয়েকটা পোস্ট দেখলাম, ও বলছে যে ও নাকি টেলিগ্রামে অনেক ভাই আপুর কাছ থেকে সলভ নিত। তারপর ভাবলাম যে আমি ওকে কি গাইড দিলাম, ও তো সবসময় মানে উর্মিলা অনুশীলনী প্রশ্ন ডিপ্রেসড বলেন হয়ে স্যার, গেছে। আর কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন বলেন, সব প্রশ্ন দিত, সলভও করে দিতাম। একদিনও হয় নাই যে আমি ওদের প্রশ্ন সলভ করে দেই নাই, হ্যাঁ হ্যাঁ, না উর্মিলা অনেক সব কষ্ট করে কিছুই বাচ্চাদের জন্য। হ্যাঁ সলভ করে দিছি। ও মিথ্যা বলতে পারবে না স্যার, ওই নিজে বলতেছে যে আপু আপনি আমার মেন্টর ছিলেন, আপনার কাছে অনেক মোটিভেট হয়েছি। কিন্তু তুমি তারপর পোস্টে ভাবলাম দেখলা যে যে আমি কাকে সলভ সে করে বলছে দিলাম। যে টেলিগ্রামে ভাই আপনাদের কাছে সলভ করে নিত কোন একটা জায়গায় টাচ। হ্যাঁ তো এখন হচ্ছে উর্মিলার প্রশ্ন, তাহলে আমি কাকে সলভ, প্রশ্নটা আমি যারা শুনতেছো তাদের কাছে যারা রাখলাম, ভিডিওটা দেখতেছো বাবা, যারা তাদের ভিডিও কাছে দেখতেছো রাখলাম। তাদের কাছে রাখলাম, আর আমি স্পেশালি জেরিন আচ্ছা, আবিদিনের কাছে রাখলাম। স্যার, একদিন বলছিল ও মেডিকেল ওয়ালা ছাড়া কোথাও এক্সাম দেয় না, আমার কাছে স্ক্রিনশট পর্যন্ত আছে। তাহলে ও কেন বলে যে এই প্ল্যাটফর্মে ছিলাম, ওই প্ল্যাটফর্মে ছিলাম, অনেক কোর্সে আমি মডেল টেস্ট দিছি, অনেক প্রশ্ন, অনেক পরীক্ষা দিছি। তাহলে ওই দিন কেন ও বললো যে আমি কোথাও নাই, অনলি মেডিকেল ওয়ালাতেছি। অডিওটা শুনি। পারছো, বাকিগুলো না পারলেও চলবো। ভাইয়া হ্যাঁ। আমার জন্য দোয়া করেন ভাইয়া। অবশ্যই অবশ্যই বাবা, অনেক দোয়া আমার করি। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, দোয়া করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। না না, ইনশাআল্লাহ ক্যাম্পাসে তো আসলে দেখা হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে ভাইয়া আমি যে সেকেন্ড টাইম শুধু আপনাদের কাছে ভর্তি ছিলাম। দেখো, আমি কি জিজ্ঞেস করছি ওকে সেকেন্ড টাইম কোথায় ভর্তি ছিল, সেকেন্ড টাইম কি করছে। মেয়েটা এত এত বেশি ইনোসেন্ট, এত বেশি গ্রেটফুল, সে নিজে বলতেছে। একটা বার শুধু খেয়াল করো যারা ভিডিওটা দেখতেছো, একবার চিন্তা করো একটা মানুষ চান্স পেলে কতটা কৃতজ্ঞ হয়, এটা দেখো তুমি। নিজে বলতেছে, আমি আবার তোমাদেরকে শোনাই। মেডিকেলে চান্স পেয়েছি, দোয়া করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। না না, ইনশাআল্লাহ ক্যাম্পাসে তো আসলে দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়া আমি যে সেকেন্ড টাইম শুধু আপনাদের কাছে ভর্তি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানেই পুরোটা A to Z করছে। জি স্যার, ফার্স্ট টাইমে তো হয়নি, তারপর আপনাদের এখানে ভর্তি ছিলাম। শেষের দিকে একটা মডেল টেস্টে ভর্তি, সেখানে আমি কোনো এক্সামও দেয়নি, ওদের কোনো বইও পড়িনি মোটামুটি। এই যে দেখো, শেষের দিকে সে একটা মডেল টেস্টে ভর্তি হয়েছে এবং সেখানে সে কোনো এক্সামও দেয়নি, তাদের কোনো বইও পড়েনি। সে দেখো একটা অকপটে স্বীকার করতেছে যে সে কিন্তু এখানকার বই পড়েনি এবং সে কোনো এক্সামও দেয়নি। এতটা গ্রেটফুল, সে নিজেই বলতেছে। আচ্ছা, আমরা আপনাদের এখানে ভর্তি ছিলাম। শেষের দিকে একটা মডেল টেস্টে ভর্তি, সেখানে আমি কোনো এক্সামও দেয়নি, ওদের কোনো বইও পড়িনি মোটামুটি। আপনাদের প্রিয় স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখ, অনেক ভালো লাগলো শুনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আমাদের কোশ্চেন ব্যাংকটা দিছিল নাকি তুমি? জি স্যার, কোশ্চেন ব্যাংকও কিনছি, শেষের দিকে তো ওইটাই পড়ছি। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখ সমস্যা নাই। যেহেতু বললো যে ও কোনো বই ফলো করে নাই, তো ওই জন্য আমাদের যেহেতু একটা কোয়েশ্চেন ব্যাংক ছিল, তো তোমার ভাই কোয়েশ্চেন করলো যে তুমি কি আসলে এটা নিছিলা বা কোনো হেল্প হ্যাঁ, হয়েছিল। এটাই এটা জাস্ট আমাদের সাইড থেকে একটা কোয়েশ্চেন ছিল। কারণ কোশ্চেন ব্যাংক তো আমাদের ফুল বেশে পড়াবেন কিনতে হয়েছে আলাদা করে, হ্যাঁ, তো আমরা তো দেই নাই। দেইনি কাউকে, হ্যাঁ। তো ওই জন্য। আল্লাহ সব মিলায়ে তোমার জন্য অনেক দোয়া থাকলো, আর আমার জন্য দোয়া করিও, হ্যাঁ, যেন তোমাদের জন্য আমি চেষ্টা করতে পারি জি স্যার, আপনার জন্য তো করি, দোয়া করেন। ইনশাআল্লাহ বাবা। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও হচ্ছে আমাকে ফার্স্ট দিন এটা জানাই রেজাল্টের পর, এন্ড সেকেন্ড দিন হচ্ছে ও আমাকে ফোন দেয়। আবার সেকেন্ড দিন বলতে কয়েকদিন পর হচ্ছে ফোন দেয়। ফোন দিয়ে হচ্ছে আমাকে এই কথাগুলো বলে। আমি হচ্ছে সবাইকে বলতেছি কথাগুলো শুনতে, আই থিঙ্ক শুনলে একটু হলেও আইডিয়া পাবে। আর হচ্ছে সেকেন্ড দিনে ভয়েসটা রেকর্ড করার কারণ হচ্ছে ও হ্যাঁ। যখন বলতেছিল, ফার্স্টে যখন স্টার্ট করছিল, তখন হচ্ছে খুব হাইপার হয়ে বলতেছিল যে ভাইয়া এই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তো হ্যাঁ। তখন মনে হলো যে মানে আমরা যেহেতু অলরেডি এই জিনিসগুলো ফেস করে আসছি, তো বাচ্চাটা বলতে চাচ্ছে, তো সেজন্য এটা একটু আমাদের কাছে রাখা রাখি। দরকার, কারণ আমরাও আসলে কনফিউজ যে আসলে কি ঘটনা ঘটতেছে এবং এটার কোনো প্রুফ আমাদের কাছে নাই। হ্যাঁ, আর হ্যাঁ। বাচ্চাটা এত ইনোসেন্ট হয়ে কথাগুলো কথাগুলো বলতেছিল, বলতেছে। তোমরা যখন শুনবা, তোমাদের সিনিয়র হোক বা জুনিয়র হোক, তোমরা নিজেরাও বুঝতে পারবা যে সে আসলে কতটা তার নীতিবোধ থেকে আসলে আমাদেরকে এটা জানাইছিল। সেটাই। তো ওটাই আসলে আমরা একটা যেহেতু বড় আছে, আমরা একটু একটা না একটু শুনি, তারপর হচ্ছে আমরা হয়তো কিছু বলবো আর তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন রাখবো, তোমরা একটু শুনো। আচ্ছা, হ্যালো। ভাই আর কি যে অনেক জায়গা থেকে আর কি অনেক বড় বড় অনলাইনে কোচিং থেকে আমাকে আর কি মেসেজ দিয়ে বলতেছে যে আমাদের এখানে মেন্টর হিসেবে যুক্ত হও। তো যুক্ত হলে এই আমাদের আর কি ওদের কথা বলা লাগছে যে ওখানে কোচিং করছিলাম, শুধু ওদের ওখানে ছিলাম। আচ্ছা, আমাকে এরকম অফার দিচ্ছে, ওদের ওখানে আবার বলতেছে যে জানাও, আজকে ভিতরে জানাও। আজকের তো আমি ভিতরে? আচ্ছা কিছু বলিনি, ও আচ্ছা, মানে আমি আপনাকে ফোন দিলাম। আচ্ছা, তুমি আসলে সত্যি কথা কোথায় ছিলে আর কি সেটা আমাকে বলো। ভাইয়া সত্যি বলতে আমি আপনাদের এখানে ছিলাম সেকেন্ড ডে। পুরোটাই আমাদের এখানে করছো? জি ভাইয়া, ফার্স্ট টাইমে আসলে উপকার তো অনেক জায়গা থেকে পেয়েছি, অনেক জায়গায় ফ্রি ক্লাস করতাম, ওনাদের আমি ফ্রি ক্লাস করতাম। অ্যাজ এ স্টুডেন্ট আমি ভালো রেজাল্ট করার পর আমি আমার দায়িত্ব যে আমি আমার টিচারদেরকে জানাই, ওনাদের জানাইছি। তো আপনাদের ফার্স্ট টাইমে যেখানে ছিলাম ওরাও ভালোই করে, তো ওদেরও আমি জানাইছি, ওরা আমাকে কংগ্রাচুলেশন জানাইছে। সেকেন্ড টাইম সত্যি বলতে আমি আপনাদের এখানেই ছিলাম, পুরো জার্নি এখানেই ছিল। আপনাদের যে প্রথম শুরু হয়েছে তখন আমি আপনাদের এখানে ভর্তি হয়েছি। ফার্স্ট টাইম মারা কাজ করে আমি বলছি যে এখন পরীক্ষা দিয়ে এসে বলছি বাসায় বাসায় যাবো, যা আমার মেডিকেল হলে ভর্তি করা যাও। আলহামদুলিল্লাহ। দেখ এখন দেখো সত্যি কথা বলতে যে ওরা হয়তো বা মানে ওরা, আচ্ছা ওরা কি বলছে আমাদের কথা বলা যাবে না বা এমন কিছু নাকি? বলছে যদি তুমি আমাদের এখানে মেন্টর হিসেবে যুক্ত হও, তোমার কি আমার কি বলা লাগবে যে আমি পুরো জানি ওদের সাথে কমপ্লিট করছি, কোনো জায়গায় কি ছিলাম না, তো ওদের কোচিং এ পড়ছি, এগুলো তো এইটা মিথ্যা কথা হয়ে গেল না? এখন তো বুঝে। এটা মিথ্যা কথা হয়ে গেল না? হ্যাঁ ভাই, এই জন্য আমি আপনাকে জানাইলাম। আপনি তো আমাদের ক্লাসে বলতেন যে এরকম যে গতবারে তো অনেকেই ছিল, আপনি বলতেন। হ্যাঁ, এবারে তো অনেকে আছে, এবারে তো আমাদেরকে অনেকে জানায়নি জানো, অনেকে জানায়নি, জানানোর প্রয়োজন মনে করেনি। আচ্ছা, কারণ এই যে দেখো তোমার মতো হয়তো অফার পেয়ে গেছে, হয়তো বা জানানোর প্রয়োজন মনে করতেছে না, বড় বড় সেলিব্রেশনে যাবে। যেই হোক, জানাইলাম, ভালো লাগলো। এখন দেখো সত্যি কথা বলতে এটা তো তোমার বিবেকের কাছে যে কোন প্রতিষ্ঠানটা তোমাকে, মানে হ্যাঁ এটা ডেফিনেটলি তুমি যেটা বলছো ঠিক আছে যে ফার্স্ট টাইমে তুমি পড়ে চান্স পাইছো, তুমি জানাবা, তাই না? ফার্স্ট টাইমে যাদের কাছ থেকে হেল্প পাইছো বা এটা ঠিক আছে, বাট একদম যদি তুমি আমাকে বলো যে তুমি মানে ডাহা মিথ্যা কথা একটা তোমার জুনিয়রদেরকে বলবা, এখন এটা তো তোমার বিবেকের কাছে, তাই না বাবা? এটা তো আর আমরা মানে বুঝতেই পারছি। এটা শোনার পরে আমার তো ইচ্ছা ছিল আমি মেন্টরিং করবো, যারা নাকি প্রথমবার ব্যস্ত হয়েছে ওদের আমি সাহায্য করবো। এটা শোনার পরে আমার মনটা কি, আমি এখন আপনাদের এখানে তো আমি ছিলাম, এখন আমি মিথ্যা কথা কিভাবে বলবো? আমি আসলে তারা চিন্তা করে, তারা জাস্ট এইটুকু চিন্তা করে দেখো যে এর অবশ্যই আরো যারা স্টুডেন্ট আছে যারা হয়তো বা তোমার মতো ঢাকা মেডিকেলে চান্স পাইছে, এদেরকে ওরা কনভার্ট করে নিয়ে নিচ্ছে। মিথ্যা কথা তো বলার দরকার নেই, ওদের কি স্টুডেন্টের অভাব পড়ছে, তাই না? চিন্তা করে দেখো তো বাবা, মিথ্যা কথা। হ্যাঁ, ওরা যে আমাকে নিবে, উনি বলতেছেন তোমাকে যে আমরা নিবো, আমাদের তো মার্কেটিং না হলে তো আমাদের কি লাভ? মার্কেটিং কেন? তুমি যদি মেন্টরিং করতে পারো সেটা তাহলে হইলো না, মার্কেটিং এর তো দরকার নেই আছে বলো? এটা কি দরকার আছে? তুমি এটা বলতে পারো যে ভাইয়া
আপনি আমাকে মেন্টর হিসেবে নেবেন, সেটা ফাইনাল, মানে সেটা সময়, এটা কোনো সমস্যা নাই। যে সমস্যা হচ্ছে ভাইয়া যে আমি বাচ্চাদেরকে হেল্প করব, আমি তো সেকেন্ড টাইমার ছিলাম, আমি যথেষ্ট ভালো, আমার এক্সপিরিয়েন্স আছে কোনটা কি লাগে। তার মানে তো এটা না যে আমি আপনার মানে আপনার কোচিং ভালো হইতে পারে, সেটা সমস্যা না, কিন্তু মিথ্যা কথাটা কেমনে বলি বলো, এটা একটু কেমন হয়ে গেল না? ভাইয়া আমাকে বলতেছে যে ওইখানে যে ছিলা তুমি এটা স্বীকার করতে পারবে না। মানে মেডিকেল ওয়ালার কথা স্বীকারই করা যাবে না, না? মেডিকেল ওয়ালার এটা স্বীকারই মানে মেডিকেল ওয়ালার কথা লিটারালি স্বীকারই করা যাবে না, মানে কি একটা অবস্থা। মানে কেন স্বীকার করা যাবে না? আমি স্বীকার করলে কি এমন হবে? একটা বাচ্চা অনেকগুলো কোচিং করতেই পারে, এটা কোনো দোষের কিছু না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে তারা সেটা মার্কেটিং এর জন্য ব্যবহার করবে। কি জিনিসকে? একটা মিথ্যা জিনিসকে মার্কেট করে, মার্কেটিং করে, মিথ্যা একটা তথ্য প্রচার করে ওই মিথ্যা দিয়ে আর স্টুডেন্টকে ভর্তি করবে। আমার প্রশ্ন হচ্ছে এত মিথ্যাচার কেন? কেন? যে বাচ্চাগুলো আমাদের কাছে এত আশা নিয়ে, এত ভরসা নিয়ে, সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ, এত কিছু নিয়ে আসে, কেউ খারাপ পারে না বাংলাদেশে, সবাই ভালো চায়, সবাই চেষ্টা করে তাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পায়। আমার কথা হচ্ছে মিথ্যা কথাটা বলে এক্সট্রা করে স্টুডেন্টকে মানে ম্যানিপুলেট করার কি দরকার? আমার এটা মানে প্রশ্ন, এটা আমি খুব জানতে চাই, মানে কেন, কি দরকার? আল্লাহ তো যার রিজিকে যেটা রাখছে সেটা তো আসবেই না। আচ্ছা, তো এখানে আমার একটা প্রশ্ন যে একটা প্ল্যাটফর্ম থেকে সে চান্স পাইছে, সে অন্য একটা প্ল্যাটফর্মে মেন্টর হতে পারে, টিচার হতে পারে, এমনকি সে গাইড সবকিছুই করতে পারে। সে যেহেতু ঢাকা মেডিকেলের এই জায়গাটাতে আসছে, তার মানে তার অবশ্যই যোগ্যতা আছে। তো আমাদের যখন একটা টিচার বা একটা মানে সিলেক্ট করার যখন একটা অপশন আসবে, তখন কি আমরা এটা দেখবো না তার যোগ্যতা আছে কিনা, নাকি আমরা এটা দেখবো যে তাকে দিয়ে কতটা মার্কেটিং মার্কেটিং হচ্ছে, করা যায়। তাও আবার এটা মিথ্যা মার্কেটিং। তো আমি হচ্ছে খুবই সম্মানের সাথে বলবো সকল প্ল্যাটফর্মকে, বা যারা এই অনলাইন অফলাইন যেই হন, মানে কেউ একজনের কাছ থেকে অফারটা আসছে বলেই তো বাচ্চাটা আমাদেরকে বললো। তো সে ভাইয়া বা আপুর কাছে আমার একটা প্রশ্ন যে আমি মনে করি আপনারা সবাই খুব ভালো পড়ান, মানে মেডিকেল ওয়ালাই ভালো পড়ায়, মানে সবার থেকে বেশি আমরা কখনোই বলবো না। আপনারা, চেষ্টা করি, আমরা চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। কারণ আমাদের তো আসলে ওই ভালো স্টুডেন্ট নাই যে আমরা ধরবো। ভালো স্টুডেন্ট কেমনে মার্কেটে ধরে এটা তো সবাই জানে। আমরা তো ওরকম না, আমরা কয়েকটা বাচ্চা আমাদের ক্লাস থেকে ভর্তি হয়, খুব চেষ্টা করি, পড়ায় টড়ায় মানুষ করে যেন চান্স পাই। মেডিকেল ওয়ালা সবসময় অ্যাভারেজ স্টুডেন্ট নিয়ে কাজ করে। তো আমার কথা হচ্ছে মানে আপনারাও তো অনেক ভালো পড়ান, বা আমি সবসময় আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে বিভিন্ন প্রতিষ্ঠান সবাই অনেক ভালো পড়ায়। তো আমি আপনাদের অনেক কিছুই দেখছি, যেটাতে আমি হচ্ছে মনে করি আপনার যদি মার্কেটিং দরকার হয়, তাহলে আপনার নিজের স্টুডেন্ট আছে, মানে যারা আপনাদের কাছ থেকেই পড়ে চান্স পাইছে, তো আপনি তাদেরকে নিয়ে মার্কেটিং করতে পারেন। এটা সত্য মার্কেটিং হবে, এর মধ্যে কোনো মিথ্যা থাকবে না। কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মের একটা স্টুডেন্ট, সে জেরিন আবেদিন হোক বা যে কোনো কেউ হোক, তাকে দিয়ে কেন আপনাদের এই মার্কেটিংটা করতে হবে? এই বাচ্চাটা এত ইনোসেন্ট, মানে আমার হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো বা আপনাদের বিরুদ্ধে কোনো অবজেকশন নেই, বাচ্চাটার বিরুদ্ধে তো নাই, কারণ বাচ্চাটা এত ইনোসেন্ট যে আমাদেরকে জানাইছে, সে এত ইনোসেন্টলি সে কথাটা বলছে। বাট আমার প্রশ্নটা এখানে যে আপনাদের নিজেদের তো, মানে আমি মনে করি যে অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম না, শুধু সেকেন্ড টাইম হয়ে ঢাকা মেডিকেলে চান্স পায়নি, টপও করছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে তো আপনাদের যথেষ্ট মার্কেটিং হয়। তাহলে কেন অন্য একটা প্ল্যাটফর্মের একটা স্টুডেন্টকে এসে বলতে হবে যে আমাদের মেন্টর হোক? হতেই পারে সে আপনাদের প্ল্যাটফর্ম অনেক ভালো, সে আপনাদের প্ল্যাটফর্মে মেন্টর হতেই পারে, কিন্তু অন্য প্ল্যাটফর্মের কথা বলা যাবে না, আমাদেরটাই বলতে হবে। এটা কেন? আচ্ছা যাই হোক, আমরা অডিওটা শেষ করি। ফার্স্ট টাইমে কোন জায়গায় ছিলাম এটাও বলা যাবে না, সেকেন্ড টাইম কোন জায়গায় ছিলাম এটাও বলা যাবে কেন না। এত মিথ্যার মধ্যে দিয়ে থাকতে হবে? কেন এত মিথ্যার কিছু তো নাই, তাই না? এজন্য আমি বলছি যে আপু আপনাকে পড়ে দেন, আপুরে বলছি আমার তো নিজের মন থেকে বলছি আমি এখানে যাবো না, এখানে মিথ্যা দিয়ে শুরু, এখানে আমি কেন যাবো? আপুরে বলছি যাক, তার তোমার সততা দেখে আসলে খুব ভালো লাগলো, বুঝছো বাবা, এরকম মানুষ খুব কম পাওয়া যায় এখন। কারণ সত্যি কথা বলতে এই যে তুমি যেভাবে আমাকে জানাইছো ব্যাপারটা, আমাকে আরো কয়েকজন জানাইছে, হ্যাঁ, আমি তোমাকে এখন বলতেছি খোলামেলা, কিন্তু মানে জিনিসটা খুবই আনএথিক্যাল। দেখো তুমি মাত্র চান্স পাইলে, একদিন হয়েছে, মানে পাইতে না পাইতে, দেখো তুমি পোলাপাইনদের মিসগাইডেড কেমনে করবা বলো তো? এটা মিসগাইডেড না? তুমি ওনাদের কোর্স করো নাই, ক্লাস করো নাই, কিছু দেওয়া নাই, অথচ তোমার ওখানে মেন্টর হওয়া মাত্র তোমাকে বলতে হবে কি তুমি ওখানকার সবকিছু ফলো করছো। এটা কি ধরনের মিথ্যা কথা বলো তো? ওইখানে যে নাকি আর কি মেন, আপনি যেমন মেডিকেল ওনার মেন, আপনাকে চিনি, আর কি ওইখানকার যে মেন ওনার চিনি, ওনার ক্লাস আমি ফ্রি ক্লাস করতাম, ফ্রি ক্লাসটা আমি সবারই করতাম, ইন্টার লাইফ থেকে ক্লাস করতাম, বুঝতে পারছি। সময় পাইতাম
আসতাম, ফ্রি ক্লাস করতাম, ওনাকে চিনি আর কারো চিনি না। আপনাদের এখানে যেমন আমাদের মেন্টর ছিল এই জোহরা রত্না আপু, আমাদের প্রথম মেন্টর ছিল। তারপর উর্মিলা আপু, তো পরে উর্মিলা আপু আমাদের মেন্টর ছিল। উর্মিলা আপু চিনে আমাকে, ওনাকেও জানাইছি, জোহরা আপুকে, রত্না আপুকেও জানাইছি। তো আমার কাছে আর কি খারাপ লাগছে, আমি এখন আমার মনে হয় যে আমি কেন না, এটা তুমি যদি করো, এটা আসলে বলা ঠিক না, কিন্তু মানে আল্লাহ হয়তো একটু নারাজ হতে পারে, বুঝো না এই কথাটা? যে মানে হ্যাঁ, তুমি মেন্টরিং করতে পারো বাবা, মেন্টরিং। জীবনে কল্পনা করিনি যে আমি ঢাকা মেডিকেলে পাবো। এখানে আমরা আমাকে ঢাকা মেডিকেলে দিচ্ছে। এখন আমি যদি মিথ্যা আশ্রয়ে জীবনটা, নতুন জীবন শুরু হচ্ছে, মিথ্যা আশ্রয়ে শুরু করি, ওইটাই। তাহলে দেখা যাবে যে আল্লাহ আমার উপর নারাজ হচ্ছে। হ্যাঁ, মেন্টরিং করতে পারো বাবা, এটা কোনো সমস্যা নাই। তুমি যে কোনো কোচিং এ যেতে পারো, বাংলাদেশে সবাই ভালো পড়ায়, কেউ খারাপ করে না। কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নিয়ে যে তুমি বলবা, ধরো তুমি, তোমার মধ্যে তো আরো কয়েকজন অলরেডি ঢুকে গেছে, বুঝছো, মেডিকেল ওয়ালাতেই ছিল, তারা অলরেডি ঢুকে গেছে, তারা ইভেন আমাদেরকে জানায়ও নাই। এই যে তুমি বললা না, হ্যাঁ, তারা প্রথমে ওখানে মানে অফার পাইছে, চান্স পাওয়ার পর অফার পেয়ে ওই যে ফ্রি এক্সাম দিয়ে ভর্তি করে নিয়েছিল, তো পরে ভাবছো মেডিকেল ওয়ালাতে গেলে আর কি দিবে এমন। হ্যাঁ, এর চেয়ে ভালো এখানে ঢুকে যাই, মিথ্যা কথা একটা বলতে হলে তো বললাম কি আছে জীবনে। হ্যাঁ, যাক, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। আর তুমি তো সেকেন্ড টাইম, আর আমাদের এখানেও তো মনিটর বা মেন্টররা থাকবে, ঠিক আছে? আর তোমরা তো দেখছো যে মেডিকেল ওয়ালা প্রত্যেক দিন তোমাদের কিভাবে খোঁজ খবর নিছে, রাইট? এটা তো তুমি জানো, তাই না? ভাইয়া আপনাদের এখান থেকে যদি আমাকে নেন, আমি আপনাদের এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেই হয়তো বা তোমার একটা মানে মানে আমরা একটা ইয়া করবো নি, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের এখানে আসলে আমরা দেখছি তো, আমরা মোটামুটি কিন্তু সবাইকে নিতেছি, টিচার হিসেবেও নিতেছি, হ্যাঁ, মনিটর হিসেবেও নিতেছি, অনেক জিনিস থেকে আসলে আমরা পুরো। আমি যে ফার্স্ট টাইম যে দিছি, ফার্স্ট টাইমে আসলে আপনার কথা আমি জানতাম না। আর কি আপনি যখন আমি স্পোর্টসে ভর্তি হই তখন আমি দেখছি, কিন্তু আপনার ক্লাস আমি আগে করি না, কি মেডিকেল ওয়ালা চিনছি, তখন আপনাদের যে অত ফলোয়ার ছিল না। আমি এখানে তো ফলোয়ার, এখানে আর কি যাবো। তো আপনার ভিডিও আজকে আমি আগে দেখিনি। তো অক্টোবর সেপ্টেম্বরে তো আমাদের শুরু হলো অ্যাডমিশন জার্নি। অক্টোবরের দিকে আমি ইউটিউবে স্ক্রল করতেছি, আপনার যে বাংলা যে অ্যানালাইসিস ভিডিও 23 সালের নাকি কথা বলে, ওইটা না আমার হাত থেকে লাগছে। তো যেই খাতা আমার মাথায় হাত, কোশ্চেন ব্যাংক যে অ্যানালাইসিস করা করতে, এটা আমি জানতাম না। আমার 1 মাস বাকি, একদম নভেম্বরে মনে হয় 1 মাস বাকি। এই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আর অনুশীলনীর টপিকস বা অনুশীলনী সলভ, এই জিনিসটা মানে বলার কারণেই মার্কেটে আমাকে এত মানুষ ঘৃণা করে। কারণ আমি সত্যিটা বলে দিই, এটা যদি কোনো বাচ্চা করে ঠিকঠাক মতো, তাহলে তার কোনো কোচিং করতে হবে না মেডিকেল অ্যাডমিশনের জন্য, আর কিচ্ছু লাগবে না। এই কথাটা বলি, ব্যবসা নষ্ট করে দিই, আর মানুষজন তো অনেক বই টই বেছে, অনেক কিছু বলে যেগুলো আসলে লাগে না, যে বইগুলো। যাই হোক, যেটাই আর হোক, এখানে হ্যাঁ। আমি একটা অ্যাড করি, মেডিকেল ওয়ালা থেকেও কিন্তু জেরিন আবেদিনকে মেন্টর হিসেবে বানিয়ে বলা হয়েছিল, যেহেতু বাচ্চাটার এত ইচ্ছা হ্যাঁ মেন্টরিং হ্যাঁ করবে। হ্যাঁ একটা সত্যি কথা বলতে, আমরা যারা চান্স পাই বা যারা সামনে পাবা বা যারা অলরেডি পাইছো, তারা জানো যে একটা স্টুডেন্ট থেকে যখন হুট করে আমরা চান্সটা পাই, তখন আমাদের মধ্যে ফিলিংসটা কেমন হয়। তখন আমাদের ইচ্ছা করে যে আমি যে মানুষকে help জার্নিটা করবো। ফেস করে আসছি, আমাদের জুনিয়ররা যাতে এটা আরো ইজি হয় তাদের জন্য। তো আমার একটা কথা যদি তাদের কাছে একটা ভালো মানে একটা গাইডলাইন হয়ে থাকে, তাহলে আমার জন্য এটা অনেক মানে গর্বের বিষয়। তো সেই জায়গাটা থেকে যে কোনো কারোরই মেন্টরিং করার ইচ্ছা হতে পারে। ইনফ্যাক্ট আমি বলবো যে গ্র্যান্ড সেলিব্রেশন হয় অনেক কোচিং এর, অনেক বড় বড়। তো এখন তো অনেকেই মানে অনেক মানে একসাথে মাল্টিপল প্ল্যাটফর্মে কোচিং করে। তো যাও, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানে আমরা কিছুই বলবো না, এটা এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু কথা হচ্ছে মানে একটা জায়গায় মানে যাচ্ছ বলে যে অন্য জায়গাকে ভুলে যেতে হবে, তোমার রুটকে ভুলে যেতে হবে, এটা কেন? হ্যাঁ, ও তো নিজে বারংবার বলতেছে যে আমি মেডিকেল ওয়ালা পুরা জার্নিটা এখানে ছিলাম। আমি কিছুক্ষণ পরে দেখাবো স্ক্রিনশট বা জিনিসপাতি। মানে সে জাস্ট 180 ডিগ্রি উল্টে গেছে। মানে একটা মানুষ কিভাবে এত মানে এইভাবে ইনফ্লুয়েসড হতে পারে। সে কত ইনোসেন্ট ভাবে বলতেছে যে ভাইয়া আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, বা আপনাদের এখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তার আমি মধ্যে কিন্তু কোনো ফেকনেস তার মধ্যে কোনো ছিল না। ফেকনেস নাই, কিচ্ছু নাই, একটা ইনোসেন্ট বাচ্চা মাত্র চান্স পাইছে। হ্যাঁ, হ্যাঁ। মানে সিস্টেম কিভাবে চান্স প্রাপ্তদের ম্যানিপুলেট করতে পারে আর বা কিভাবে করতে পারে। হ্যাঁ, মেডিকেলওয়ালাকে এখানে আমি ভুক্তভোগী বলবো, একটা জায়গায় ভুক্তভোগী, সেটা হচ্ছে মার্কেটিং। আমরা শুধুমাত্র মার্কেটিং করতে পারি না দেখে, হয়তো এই মিথ্যাগুলো বলতে পারি না দেখে, মানে আমার সত্য প্রুফ করতে হচ্ছে এখন। হ্যাঁ, আমি যতদিন থেকে মেডিকেলওয়ালার সাথে আছি, আমি আমার জানা মতে মানে আমি সজ্ঞানে কোনো স্টুডেন্ট আমাদের না, বাট আমরা বলতেছি শুধুমাত্র মার্কেটিং এর জন্য যে সে আমাদের, এটা আমি দেখি নাই এখন পর্যন্ত। শুধুমাত্র এটা আমরা মার্কেটিং করতে পারি না দেখে অনেক বাচ্চাদের কাছে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারি না। মিথ্যা মার্কেটিং করে কি লাভ? এই যে ওর মানে যে
তাকে বলছে বা যে নিছে নিয়ে মিথ্যা কথাটা আরেকজনকে বলবে, আর আরেকজন ওই মিথ্যা কথার মাধ্যমে ভর্তি হবে, মিথ্যার একটা প্রশ্রয় নিয়ে বাচ্চাটা আগাবে, মিথ্যার একটা প্রশ্রয় নিয়ে বাবার কষ্ট করা জমি বেচা টাকা বা ভ্যান বেচা টাকা বা মানে ফসল বেচা টাকা বা জমানো টাকা এগুলো দিয়ে ভর্তি হবে একটা আশা নিয়ে। কি দরকার এই মিথ্যা বলার? আমরা বাচ্চাদের জন্য চেষ্টা করি না, আমরা পড়াই, আমরা ভালো করে পড়াই, আমরা যেটা আমাদের রেজাল্ট সেটাই আমরা দেখাই। হ্যাঁ, মানে আমরা মিথ্যা কথা বলিনি দেখে কি আমরা রান করতেছি না, এটা কিন্তু না। আমরাও কিন্তু মেন্টর নিছি, আমরাও কিন্তু টিচার নিচ্ছি, তারপর আমরাও কিন্তু মানে আমরা হয়তো মার্কেটিংটা করতে পারতেছি না, সেটার জন্যই হচ্ছে মেডিকেলওয়ালা যেখানে 2021 সাল থেকে আনলিমিটেড এক্সাম নিচ্ছে, ওএমআর এক্সাম নিচ্ছে, তো সেখানে হচ্ছে আমরা দেখি যে 1-2 বছর আগে বা 1 বছর আগে থেকে হচ্ছে যারা যে প্ল্যাটফর্মগুলো আপনারা নিচ্ছেন তারা হয়তো বলতেছেন যে প্রথমবারের মতো তারা ইনফ্যাক্ট স্টুডেন্টদের কাছে সেই মার্কেটিং ওটাই গুলাই যাচ্ছে হচ্ছে আগে। প্রথমবারের মতো যাচ্ছে, কারণ মেডিকেলওয়ালা অতটুকু পৌঁছাতেই পারে ইভেন না। আমরা যখন আবার বলতেছি মেডিকেল ওয়ালাতে আনলিমিটেড এক্সাম দেওয়া যায়, ওরা এসে আমাদেরকে বলতেছে চোর, কপি করছে, এই করছে, সেই করছে। মানে মানে নিজের একটা জিনিস, নিজের একটা সত্তা, নিজের একটা বাচ্চা, নিজের একটা আইডিয়া, এটা আমি প্রথম বের করলাম কিন্তু মার্কেটিং করতে পারলাম না, এই জন্য আরেকজন এসে আমাকে বলতেছে চোর। এই যে এই ভিডিওটা করাও হচ্ছে এই জন্য স্টুডেন্ট একটা গাইডলাইন দিয়ে এগিয়ে নিয়ে গেলাম, যেটা সে নিজেই বললো। এখন আমাদের প্রুভ করতে হচ্ছে স্টুডেন্টদের কাছে যে সে যদি আসলে আমি আমাদের ভিডিওর পরে স্টুডেন্ট হচ্ছে কিনা। বট অ্যাটাক খাবো, গালি খাবো, হাজার হাজার কমেন্ট আসবে, হ্যাঁ দেখা যাবে যে একদম বাপ মা তুলে গালি দিতেছে, অনেক ঝামেলা হবে আমি জানি, বাট স্টিল আমার মনে হচ্ছে জুনিয়রদেরকে এই জিনিসটা জানানো উচিত। কারণ তারা অনেক ভরসা করে আমাদেরকে ভর্তি হয়, অনেক ভরসা করে, অনেক দায়িত্ববোধ আমাদের মধ্যে থাকে, তো তারা মিথ্যার প্রশ্রয় নিয়ে কেন ভর্তি হবে? বা তারা আসলে তাদের জানা উচিত যারা তাদের মানে যাদেরকে তারা ফলো করতেছে বা যাদেরকে ফলো করে ভাবতেছে, মানে তাদের পিছনটাতে অনেক সময় কিন্তু অনেক অন্য জিনিস লুকায় থাকতে পারে, এটা হয়তো বা তারা জানে না। আপনারা গালি দেন, সমস্যা নাই, হয়তো বা আমি মেডিকেল ওয়ালাও থাকবে না, হ্যাঁ হয়তো বা এমনও হতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমি সত্যিটা যে বলছি এটা আমি ভেবে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্যাটিসফাইড থাকবো যে আমি সত্যি কথাটা বলছি। ভিডিওটাও কতটুকু পৌঁছাবে আমরা জানি না, বাট জানি না, যাদের রিপোর্ট কাছে টিপোর্ট করে উড়াই পৌঁছাবে, দিবে হয়তো বা, যাদের এটাও কাছে হতে পারে। পৌঁছাবে তারা আমি আশা করব যে তারা একটু তারা রেসপন্স just করবা, যারা response আমাদের এই করবা, প্রশ্নগুলোর একটু অ্যান্সার দেওয়ার answer ট্রাই দিবা। করবা। আর আরেকটা কথা আমার মনে পড়লো যে বিভিন্ন ধরনের প্রতারণার কিছু গ্রুপ আছে মনে হয়, যেখানে ও হ্যাঁ, স্টুডেন্টরা ও তো- জানতে চায় যে আমি তো এখন সেকেন্ড টাইমার বা আমি ফার্স্ট টাইমার, আমার এত মার্কস কাটা যাবে, আমি কোন কোচিংটা ফলো করতে পারি, বা এরকম সাজেশনমূলক কিছু পোস্ট করে ওরা। এটা খুবই ভালো, সিনিয়র হিসেবে আমার মনে হয় সবারই এটা সবারই জানানো জানা উচিত। উচিত, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম, যখনই কেউ মেডিকেল ওয়ালার নাম বলতেছে, মানে আমি বলবো না সব বাচ্চারা খারাপ বা এটা কখনোই হতে পারে না, হ্যাঁ, তো যখন আমাদের বাচ্চারা গিয়ে বলতেছে যে আমি মেডিকেল ওয়ালাতে ছিলাম, মেডিকেল ওয়ালা দেখতে পারেন, তখন এই কমেন্টগুলো পোস্টে গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ আর delete হয়ে যাচ্ছে, যদি অথবা থাকেও হ্যাঁ, এমন ভাবে হাহারি দিয়ে মানে এই মানে জিনিসগুলো এটাকে করা just হচ্ছে, মানে একদম ড্রেনের ময়লা পানি বানায় দেওয়া হচ্ছে। মানে মেডিকেল আর ওয়ালাতে জাস্ট প্রিপারেশন নিবা, এটা কেমন কথা? এটা তো হাস্যকর কথা, ফানি কন্টেন্ট হয়ে গেল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কেন? এটা কেন? আর অন্য কোচিংয়ে কিন্তু হয় না, আমরা কি কম পড়ে, আমরা কি কোনো বাচ্চাকে তুলে আনতেছি, আমরা কোনো কিছু তো লোভ দেখাইতেছি না, নেগেটিভ মার্কিং করতেছি না, আমরা কোনো জিনিস মিথ্যা বলে নিয়ে আসতেছি না, আমরা সত্য কথা বলতেছি। একটা বাচ্চা আমাদের কোচিংকে যায় রিকমেন্ড করতেছে, ওইখানেও আমাদেরকে শেষ করে দিতে হবে, মেডিকেল ওয়ালার নাম নেওয়াও যাবে না। মানে এত নেগেটিভিটি কেন, এত কেন? মানে আমি জানি না আসলে এটার আর উত্তর আমি এখন জানি তো না। আমি মানে এখনো তো আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা শুধু আনলিমিটেড এক্সাম না, আমরা তো আনলিমিটেড ক্লাসও নিই তোমাদের। মানে মেডিকেল ওয়ালাতে এখন পর্যন্ত যতটা জিকে ক্লাস হয়, যতটা ইংলিশ ক্লাস হয়, এক্সট্রা ইনফো অনুশীলনী যে পরিমাণ ক্লাস হয়, আমার তো মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে মানে এখনো পর্যন্ত এটা আসতে পারছে। হয়তো কয়েকদিন পর আসবে বা কয়েক বছর পর আসবে, তখন ওরাই ফার্স্ট হয়ে যাবে। এটা হোক, মানে এটা আসলে হয়ে আসতেছে, কিছু বলার নাই, বাট আমি বলতে পারি যে আমরাই ফার্স্ট ছিলাম। আমরা জিকে ইংলিশ ধরে ধরে পড়ানো শুরু করছি, বা এই জিনিসটা এই যে মাস্টার বই হয়েছে, তোমরা মাস্টার বই যে টানতেছো, পড়তে হয় এটা বা কোথায় MP3 শুনছো? জুবাইর জিকে এগুলো যে পুরোটা পড়তে হয়, এটা মনে কোথায় হয় শুনছো? এটা যে কোয়েশ্চেন থাকলো তোমাদের কাছে। হ্যাঁ, ইয়ে হোক, ইয়ে, শুনে ফেলি audio। তখন জানছি এইভাবে পড়া লাগে। তো আমার তখন অনেক কিন্তু অনেক খারাপ লাগছে, হয়তো প্রথমবার যদি পাইতাম আপনারে আমার প্রথমবার কি পাই। ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ। দেখ আল্লাহ যেটা করছে, দেখো প্রথমবার পাইলে হয়তো বা লাস্টের দিকে যেতা, এবার একদম কড়া প্রিপারেশন নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেছো, তো এটা একটা বিশাল বড় তোমার জন্য অ্যাচিভমেন্ট না? আমার তো অবশ্যই মনে হয়, তাই না? আর যারা সেকেন্ড টাইমার, দেখো সেকেন্ড টাইমার আমাদের এখানে এমনও আছে, মানে সেকেন্ড টাইমার তোমাদেরকে আমরা কেমন করে তৈরি করছি তুমি দেখছো কিনা? আমি একটা পোস্ট দিছিলাম, একটা মেয়ে লিটারালি 84 পাইছে, 11 কেটে ও চান্স পায়নি, মানে ও চিন্তা করো কি পরিমাণ পাওয়ারফুল হয়ে উঠছিল, কিন্তু মানে জিপি এর কারণে হয়তো বা মেয়েটা চান্স পায়নি। আমি পুরো পরীক্ষা আপনাকে আমি বলছিলাম, পুরো পরীক্ষাটা দিচ্ছি, আর আপনার কথা আমার মনে পড়ছে যে ভাইয়া আমাদের এত ঠিক আপনি করেছেন, এত ঠিক করেছেন, আমি ভাবতাম যে এতগুলা কি মনে থাকবে, এত পরে পরীক্ষা হলে আপনার ঠিকগুলা খালি মনে পড়তেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা কোয়েশ্চেন আমি ভুল করছিলাম, এই যে
পার্সেল যে ছিল ওটা ভুল হ্যাঁ। করছিলাম। আমি পরীক্ষা হলে বুঝছি যে আমি তো ভুল লাগাইছিলাম। তো আপনি বলছেন আপনি নাকি এরকম ভুল লাগাইছিলেন, তা আপনি প্যানিক হননি। আমি একটা অনেক ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়েছিলাম, এই জন্য আর কি ঢাকা মেডিকেল আসছে। আলহামদুলিল্লাহ। যাক বাবা, তুমি যে সত্যবাদী, সত্য কথা বলছো, জানাইছো ব্যাপারটা, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর এই সততাটা ধরে রাখতে হবে। হ্যাঁ, লাইফে যেখানেই যাও মাথায় রাখবা, সৎ থাকবা। হ্যাঁ, আমার এখানেও আসলে, আমাদের এখানেও হয়তো মনিটরিং এ আসবা, সৎ থাকবা। সতের কিন্তু আলাদা একটা পুরস্কার আছে, হয়তো দুনিয়াতে পাবা না বা আখিরাতে পাবা। এই যে দেখো বড় বড় প্ল্যাটফর্ম এনারা তৈরি করতেছে, কিন্তু মিথ্যার মধ্যে দিয়ে তৈরি করতেছে, এটা আলটিমেটলি কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাই না? কারণ পুরোটা তো মিথ্যা, তাই না? তুমি চিন্তা করো, তোমাকে অফার করছে মানে আরো অন্যান্য ঢাকা মেডিকেলের যারা আছে তাদেরকে অফার করছে এই মিথ্যাটা, অফার করছে কিনা? অবশ্যই offer আমাকে করছে। বলছে যে তুমি আমাকে আজকে বা কালকে দিতে জানো, আমাদের তাড়াতাড়ি মেন্টর লাগবে। হ্যাঁ, এ কিছু বলার নেই আর কি, আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ। আর এইটুকুই বলবো যে মেডিকেল ওরা তো তোমার কি হেল্প করছে তুমি এটুকু জানো, তো এটুকু জানাও। দেখো, আমরা তো মিথ্যার আশ্রয় নিয়ে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছি না, যতটুকু পারতেছি আমরা চেষ্টা করতেছি সত্য কথা বলার মধ্যে দিয়ে তোমাদেরকে। দেখো তোমাকে কি আমি কোনো মিথ্যা প্রলোভন দেখায় ভর্তি করাচ্ছি? করছে বাবা বলো তো, ফুল করছে? না ভাইয়া, আমি কিছুই দেখাইনি। ইভেন তুমি আমার মনেও এটাও মনে হয় জানতা না। ভর্তি ছিলাম। হ্যাঁ, এটাও মনে হয় জানতা না যে আমার এখান থেকে গতবার কতগুলো চান্স পাইছে, জানতা? কিছুই জানতা না, তাই না? আপনারা যে আপনি বলেন এটা আমাদের কতজন মোট গ্রান্ড সিলেবাসের ছবি দেখছেন, আপনি তো পাস দিতে খুবই কম করছেন। অন্যান্য সবাই তাই হোক। বলতো কোশ্চেন কঠিন হবে, আপনি বলছেন যে কোশ্চেন ব্যাংক পড়াও পারবা, কোশ্চেন ব্যাংক পড়ছি পারছি। আপনারা কোশ্চেন ব্যাংকটাও ছিল আমার কাছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা। অন্য কোশ্চেন ব্যাংক ছিল আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, তা আমি লাস্ট মোমেন্ট যাই থাকি। ঠিক আছে বাবা। আমি তাহলে ওনাকে না বলে হ্যাঁ, না বলে দাও। আর মানে এইটুকু বললো যে বাবা ভাইয়া আমি কোনো সমস্যা নেই, বাট আমি মিথ্যা কথাটা বলতে পারবো না, এইটুকু শুধু বলিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা হচ্ছে ডে টুর ভিডিওটা শুনলাম, অডিওটা শুনলাম, এবং এইখানে কিন্তু বাচ্চাটা বারবার মানে ইনোসেন্ট ভাই বলতেছে যে সে আসলে মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করতে চায় না, এবং সে চায় না, এবং সে পুরো জার্নিটাতে মেডিকেলওয়ালার সাথে ছিল। আমি কিন্তু তাকে একদম ওপেন জিজ্ঞেস করছি, এমন না যে ওইটা নিয়ে আমি মানে এই যে যেমন ধরো আমি যদি চাইতাম তাহলে কিন্তু আমি ওইটা মার্কেটিংয়ের জন্য যদি চাইতাম তাহলে কিন্তু আমি ওই অডিওটা পোস্ট করে দিতাম বা অনেক কিছু করতাম। আমি এখন বিপদে পড়ে এখন নিজের যান বাঁচানোর এখন জন্য নিজেকে প্রুভ করতে proof হচ্ছে তো করতে আমি আমাদের ভাই অডিওটা শুনাইতেছি যে ও কি হ্যাঁ, আদৌ আমাদের স্টুডেন্ট আদৌ ছিল আমাদের কিনা। স্টুডেন্ট ছিল কিনা, এটা কারণ প্রশ্ন মানুষ এসে উঠতেছে। আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, কিন্তু আমারও কিন্তু ইন্টেনশন ছিল না ভাই ওটা। ইভেন আমি ইনফ্যাক্ট ওর যে ভিডিওটা বা অডিওটা আমাদের কাছে আছে আমরা এটাও জানতাম না। এটা আমি আমরা হুট অনেকেরই করে তো হ্যাঁ অনেকেই রেজাল্ট জানাইছিল ওই দিন। হ্যাঁ হ্যাঁ অনেকে জানাইছিল, আমরা ভালো লাগা থেকে অনেকেরই ভয়েসটা আসলে নিছিলাম নিজেদের কাছে রাখার জন্য। হুট করে কালকে কিছু ইস্যু হয়েছিল, মানে আমাদের মেন্টররাই যারা এখন আমাদের সাথে যুক্ত আছে তারাই আমাদেরকে কিছু জিনিস জানালো। আমরা একটু পরে তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো যে আমাদের মেন্টর কাকলি খাতুন, তো উই বললো যে মানে আপু এই জিনিসগুলো তো দেখতেছি, আসলে মেন্টররাও কনফিউজড হয়ে গেছে, ও কি আসলে আমাদের এখানে ছিল আপু, মানে এটা যখন ও কোয়েশ্চেন করতেছিল তখন মানে ওরাই কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে কি মানে আমরা হ্যাঁ ছিলাম। যার এত ডাউট তারা সলভ করে দিল। হ্যাঁ 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 সেটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো সে কিন্তু আমরা ডে 1 এবং ডে 2 দুইটাতেই কিন্তু দেখলাম, দুইটার জায়গাতে সে বারবার, আমি কিন্তু জিজ্ঞেস করিনি এবং আমি কিন্তু কনফার্ম করতেছি ভাই তুমি এখানে ছিলা কিনা বলো, অন্য কোথাও থাকলে বলো, সে কিন্তু বারবার বলছে আমি এখানেই থাকতেই ছিলাম। পারে, এটা থাকতেই আমাদের পারে, মাথা এটা ব্যথা দোষের না। কিছু না। একটা বাচ্চা ওই যে কে জানি ফার্স্ট হয়েছিল না, 22টা কোচিং এ ছিল, যদিও কেমনে ছিল আমি জানি না। হ্যাঁ যদিও কি জন্য বলছে এটা আমি জানি না এবং জানার আমার ইচ্ছাও নেই এই তো তখন জগতে। থেকে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ, যে থাকতেই পারে, এটা কোনো থাকতেই ম্যাটার না। পারে, আল্লাহ যাকে এটা এখন পারে যত trend। পারে। এখন ট্রেন্ড, যত বেশি কোচিংয়ে থাকা যায় তত বেশি সেলিব্রেশনে যাওয়া যায়, তত বেশি ফ্লেক্স নেওয়া যায়, কিন্তু মারা খাই হচ্ছে এভারেজ পোলাপাইন্ড, ওদের দেখে ইন্সপাইরেশন যারা তাদেরকে বিশ্বাস করে। বিশ্বাস করে আমাদের শেষ এই হয়ে যায়। ভিডিওটা হচ্ছে মানে যারা মোটামুটি এস্টাবলিশ বা ধনী ফ্যামিলির বাচ্চারা আছে তাদের কাছে এটা কোনো ম্যাটার না, Matter 20টা না, কেন 20টা 50টা কোচিংও তোমরা coaching করতে হতে পারবা, পারে। কারণ তোমাদের ইনভেস্টটা এই জায়গায় মানে লাইফের এই টাইমে না করলে আর কখন করবা। হ্যাঁ কিন্তু আমাদের মানে এই ভিডিওটা করা সেই আঙ্কেলটার জন্য যে আঙ্কেলটা একজন ভ্যান চালক, যে আঙ্কেলটা একজন কৃষক, যার কাছে না, অনেক কষ্ট করে টাকা জমায় হয়তো বা সেকেন্ড টাইম কোর্স কিনে দিবে বাচ্চাকে। হ্যাঁ যার কাছে একটা কোর্সে অ্যাডমিট করা একটা বাচ্চাকে 7,500 5,500 বা সামথিং যেটাই থাকুক, 2000, এটা 3000, 2,000 3,000 এটা মানে রক্তঘাম করা বলে না একটা পরিশ্রম, মানে এটা জোগাড় করে। তো তাদের কাছে এখন এমন হয়ে গেছে ট্রেন্ডে মানে গা ভাসাতে গিয়ে মানে আমাদের আঙ্কেলদের কাছে বা আন্টিদের কাছে এই জিনিসটা পৌঁছাচ্ছে যে একটা বাচ্চাকে 3-4টা জায়গায় কোচিং এ ভর্তি করাইতে হবে, 3-4টা chance হবে না। জায়গায় না হলে আমার বাচ্চাটা চান্স হবে না, যেটা
সম্পূর্ণ মিথ্যা কথা। এখন আসো, তোমরা দেখছো কিন্তু ডে 1 ডে 2 দুটাতে সে বলছে সে মেডিকেল ওয়ালাতে ছিল এবং ফুল অ্যান্ড ফাইনাল পুরোটাই। আমি কিন্তু তাকে প্রথম দিন জিজ্ঞেস করিনি, পরের বার শিওর করতেছিলাম ভাই তুই ছিল কিনা আগে বল। আচ্ছা। হ্যাঁ, ইভেন আমি পোস্টও করছিলাম সে আমাকে জানানোর পরে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হ্যাঁ। সে করলো কি, সে হচ্ছে এই যে আমি এই যে স্ক্রিনশট, এরপর আমি কাকলির কাছে একটু শুনবো। হ্যাঁ কাকলি তুমি একটু বলো। এরপর তুমি কি দেখলা? আসসালামু আলাইকুম স্যার, আমি কাকলি খাতুন পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে। আচ্ছা স্যার যেদিন ওই পোস্টটা করছিল সেদিন আমি মানে হঠাৎ ফেসবুকে দেখতে পাই, তো ওর পুরো পোস্ট না পড়েই শুধু যখন ওর পিকটা দেখছি আর ওর নামটা দেখছি, তো তখনই কেন জানি মনে হয়েছে তো এই আমাদের মেডিকেল ওয়ালাতে ছিল। তবু আমাদের হচ্ছে মেন্টরশিপের কয়েকটা সেগমেন্ট ছিল, মানে কয়েকটা গ্রুপ ছিল, হুম কিন্তু ওই মানে আমার গ্রুপে ডিরেক্টলি ছিল না। সেজন্য আমি আবার শিওর হওয়ার জন্য যে ওর সাথে ছিল কানেক্টেড ডিরেক্টলি উর্মিলা, হুম ওকে মেসেজ করছি আচ্ছা যে এই কি আমাদের ওখানেই ছিল। তো ওই দেখেই বলতেছে যে হ্যাঁ ছিলই তো, আল্লাহ ওর ভালো করুক, এখন আমাদেরকে ভুলে গেছে, আমি সলভ দিলাম। হুম হুম তারপর আবার হচ্ছে আমি রেজাল্টের দিন স্যার আপনি একটা পোস্ট করছিলেন ওকে নিয়ে, হুম আবার ওই পোস্টটা আবার খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে কি এই ছিল। তারপর তো জানাইলাম হচ্ছে স্যার আমি যখন মানে মেডিকেলে তো আমার হয়নি, তো আবার ডেন্টালে দিছিলাম। চান্স পাওয়ার পর যেমন আমার ফিলিংসটা আসছিল যে আপনার কাছ থেকে ফোন নাম্বার চাইবো, কথা বলবো, ঠিক সেরকম হয়তো ওই করছিল, হ্যাঁ 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 যেমনটা হ্যাঁ আমি হ্যাঁ, করছিলাম। কত ইনোসেন্ট ভাবে হ্যাঁ সেই জানাইছে বলো। হ্যাঁ হ্যাঁ, এটাই। আসলে তখন মানে আসলে মনে চায় যে যার কাছ থেকে পড়লাম, যার মানে যেখান থেকে আমার এত এত দূরে আসা তাকেই জানে, সে হয়তো সেভাবেই জানাইছে, কিন্তু শেষ পর্যন্ত ওই কেন এরকম করলো বুঝলাম না। মানে ওর কাছে একটা প্রশ্ন যে মেডিকেল ওয়ালা যে ওকে এত দিল, না যাই হোক মানে অন্য কোচিং এর কথা বলুক সমস্যা নাই, কিন্তু একটু তো মানে বলা উচিত ছিল ওর আর কি। এটাই 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 ওর। আমারও প্রশ্ন। এবং সে যে বরবার, সে কিন্তু অনেক গ্রেটফুল ছিল সে আমাদের আর কাছে। আমি মনে করি না যে একটা বাচ্চা চান্স পাওয়ার পরে যখন জানে তার মধ্যে কোনো ফেকনেস থাকে বা কোনো হুম ফেক কোনো কিছুর জন্য না, ও এটা বলে। তৈরি হয় পরে আস্তে 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 হুম। তৈরি হয়। আসলে হ্যাঁ, বাচ্চারা বড় হয়ে যায় এই আর যে কি। তুমি মনে হয় আমাদেরকে একটা স্ক্রিনশটও মনে হয় দিছো। হ্যাঁ আমি হ্যাঁ, এটা একটু দেখাই। জি স্যার। হ্যাঁ এই যে যেটা ও উর্মিলাকে মেসেজ ওই করছিল কাকলি শিওর হচ্ছে হওয়ার জন্য। উর্মিলাকে জীবনের শুরুটা মিথ্যা দিয়ে শুরু করলো, আমি দিলাম সলভ করে, এখন বলতেছে টেলিগ্রামে ভাইয়া পুরো সলভ দিল। কি মিথ্যা কথা যে এমনি আমি বলতেছে। উর্মিলাকে কিছু বলি নাই, শুধু স্ক্রিনশটটা দিছিলাম, হ্যাঁ, তারপর উর্মিলা যা বলার বলছে। আরে উর্মিলা তুমি কি আসো? জি স্যার, কি বলবো আপু, পুরাই স্পিচলেস। এত এত সলভ দিলাম, এত মোটিভেট করলাম, আমার মোটিভেশনের মধ্যে কোনো মিথ্যা ছিল না, ও কোনো মিথ্যা ছিল না। ও এত চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, এই জন্য আল্লাহ এত হাইয়েস্ট পয়েন্ট ওকে দিছে। যে আলহামদুলিল্লাহ। চান্স পাওয়ার পর ও পাল্টে যায় নাই, এখন কেন যে এমন হইলো আল্লাহ জানে। আচ্ছা কিন্তু সব সলভ, অর্ধেক সলভই তো ও নিজে করে নিত। গ্রুপ 5.1 বি তে এই যে যে স্ক্রিনশটটা আছে এটা উর্মিলা তোমার কাছেই মেবি ও রিপ্লাই করছিল না? হ্যাঁ এটা তো আমাদের ওয়েবসাইটে হ্যাঁ সলভ তুমি হয়েছে। দিছিলা মনে হয় আমাকে এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বলো তো এটা জি কাহিনী কি? আপু, এটা মনে হয় মেডিকেল পরীক্ষার 10-12 দিন আগে হবে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা কোন একটা পাবলিকলি অনেক পরীক্ষা হয় তো পরীক্ষার আগে। তো আচ্ছা আচ্ছা। ও মনে হয় কোন একটা পরীক্ষা দিছে, দিয়ে মনে হয় অনেক লো মার্ক, তো অনেক ডিমোটিভেট হয়েছে আর বলতেছে যে আপু এত পড়লাম আর এত কম মার্ক দিকে এত ডিমোটিভেট হচ্ছি। হ্যাঁ তারপর আমি বললাম এইগুলা পরীক্ষা তুমি দিবা কেন? ওইটাই। তুমি মেডিকেল ওয়ালার এক্সাম দেও, মেডিকেল ওয়ালার এক্সামে 75% পেলেই এনাফ তোমার জন্য, চান্স তুমি ভালো নিশ্চয়ই মেডিকেলে চান্স ইনশাআল্লাহ পাবে। হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, আমারও হয়েছে, আমরা যারা আছি তাদেরও হয়েছে, তোমারও হয়ে যাবে, তুমি শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখো, হয়ে যাবে। আর এগুলা পরীক্ষা দিও না, আমরা নিজে দিছি, আমরা 13-14 পাইছি, আমরা কি মেডিকেলে চান্স পাই নাই? আমরাও তো পাইছি। তুমি আলহামদুলিল্লাহ। এগুলা দিবা না। তারপর ও বলছে যে আপু আমি এই প্রথম দিছি, হুম। আর আর দিব না, ইনশাল্লাহ মেডিকেল ওয়ালাতেই তো দিব। একটা আমি সিক্রেট ফাঁস করি আজকে। আমাদের এই যে এই পরীক্ষাগুলো হয় না, এই পরীক্ষাগুলো হওয়ার পর তো প্ল্যাটফর্মগুলা পোলাপাইনদের ফ্রিতে ভর্তি করায় নাই, হ্যাঁ, বা যারা হিউজ টপ করে। ডিসকাউন্ট দিয়ে, হ্যাঁ, যারা মোটামুটি ভালো করে। ওই টোপে পড়ে আমাদের একটা অনেক ভালো একটা স্টুডেন্ট, নাম আমি মেনশন করবো না, ও ওইখানে যাওয়ার পর মাথাটা তো আউলাই গেছে প্রশ্ন দেখে, বুঝছো উর্মিলা, একদম বা যারা আসো আর কি, একদম মাথা আউলাই টাউলাই চান্সই হয়নি লাস্টে। অথচ ওই মেয়েরা ঢাকা মেডিকেল আমি টার্গেট করে রাখছিলাম যে ও ঢাকা ও মেডিকেলেই চান্স কনফার্ম পাবে, ছিল যে ও চান্স মানে হবেই, মানে একজন যদি চান্স পায় ও ও পাবে। পাবে, মানে এতটা কনফার্ম ছিলাম। কিন্তু জাস্ট ওই লাস্টের দিকের পরীক্ষাগুলো দিয়ে সে বিভিন্ন কোচিং এর অ্যাক্সেস পেয়ে গেছে মাংনা, বুঝছো, পেয়ে সে কোশ্চিন দেখে তার মাথা আউলাই গেছে যে তারপর এগুলো আমি সারা জীবন কি পড়লাম আর আর কি এগুলো আসতেছে। এখন কোশ্চিন কি, এবং সে এগুলা পড়া শুরু করছে, শেষ।
দেখো একটা স্বপ্ন কিভাবে অঙ্কুরে এসেছিল। তাও সে কত পাইছিল, মানে 72-এর কাছাকাছি মনে হয় যাই হোক, মার্কস ওটা পাইছিল। আমরা না বলি, মার্কস কথা বললে পায়ে পারবে। হচ্ছে তো থেমে গেছে। এখন এই হলো উর্মিলা, এবং যে পোস্টটা নিয়ে আমরা কথা বলতেছি এই হচ্ছে সেই পোস্টটা। সে লিখছে আচ্ছা শুধুমাত্র অনলাইনে পরীক্ষা, ও ভালো কথা, তার রেজাল্টটা কিন্তু আমি নিজে মানে পোস্ট করছিলাম, সে আমাকে জানাইছিল স্ক্রিনশটটা, ভাইয়া চান্স পাইছে পারছি ওইটা। সে কিন্তু আমাদের এই যে এতক্ষণ এত কৃতজ্ঞতা শুনলা না, এত গল্প শুনলা না, সে মেডিকেলওয়ালা গ্রুপের মধ্যে একটা সিঙ্গেল পোস্ট করেনি কোনোদিন, হ্যাঁ এখন পর্যন্ত করেনি, ঠিক আছে, সিঙ্গেল পোস্ট করেনি যে মেডিকেলওয়ালা আমাকে এই জার্নিতে এত 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 বেশি হেল্প করছে, কারণ সে তো বললো, আমি তো মিথ্যা না, এগুলো তো আমি আর মিথ্যা বলতেছি না। তো এখন এই যে পোস্টটা সে লিখছে আচ্ছা শুধুমাত্র অনলাইনে পড়ে কি চান্স পাওয়া সম্ভব, সে অনলাইনে পড়ছে, সে কিন্তু বললো শুধু চান্স নয় ডিএমসিতে চান্স পাওয়া সম্ভব। তার উদাহরণ আমি নিজে কোভিড-19 পর থেকে অনলাইনে পড়াশোনা করতাম, অ্যাডমিশন টাইমে আমি অনলাইনকে বেছে নিই, এছাড়া আমি বাসার কাছে ভালো কোচিং অফলাইন বাদ ছিল না, ক্লাস এক্সাম মডেল টেস্ট অনলাইনেই করতাম। আচ্ছা অনলাইনে করতে ভেরি গুড, এতে টাইম সেভ হতো, সময়টা নিজে পড়তাম, কোনো কিছু বুঝতে সমস্যা টেলিগ্রাম গ্রুপে দিতাম, মেন্টর ভাইয়া পুরো বুঝিয়ে দিত। অনলাইনে খারাপ দিক আছে এই যে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আবার অনেক গুরুতর ফোনেক্টেড হয়। এক্ষেত্রে আমি মেডিলজির সব ক্লাসগুলো, এই যে ক্লাসগুলো আমি হচ্ছে লাইভে করতাম, মাঝে মাঝে লাইভ মিস হয়ে গেলে ওয়েবসাইটে করতাম। দেখো ও কিন্তু অনলাইনে মেডিকেলওয়ালার সাথে পুরোটা কানেক্টেড ছিল, এবং মানে সে মানে প্রচন্ড পরিমাণে গ্রেটফুল একটা মেয়ে, এখানে আমরা কিছু বলবো না, তোমরা মানে যারা এই ভিডিওটা দেখতেছো, হ্যাঁ। সে ওর ভয়েসটা শুনলা, সে তার পোস্টটা দেখলা, এখন ডিফারেন্সটা তোমরা বলবা, তোমরা বলবা, আমরা আর কি বলবো। আমাদের কিছু বলার আসলে নেই, কাদা ছড়াছড়ি করে কি লাভ, আমরা কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে বলতেছি না, বা ওই জেইন আবেদিন মেয়েটার বিরুদ্ধে বলতেছি না, আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই যে কথাটা। মেডিলজির বিরুদ্ধে আমরা কখনোই কোনো কিছু বলতেছি না, বলবো না। ভাইয়া আপুরা যারা হ্যাঁ। আছেন মেডিলজিতে ভালো তাদেরকে পড়ান, আমি অনেক যথেষ্ট সুন্দর। রেসপেক্ট করি, আমরা যথেষ্ট রেসপেক্ট করি, অবশ্যই তারা অনেক ভালো পড়ান, কিন্তু আমি হচ্ছে কোয়েশ্চেনটা করতেছি সিস্টেমের কাছে, এটা হ্যাঁ। কেমন সিস্টেম যেখানে একটা বাচ্চাকে মিথ্যে বলতে হয়। মিথ্যা বলতে হয়। আমরা দেখি কমেন্টগুলোতে সে কি বলছে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছে তাকে, অনেকে ওই যে দেখো খুব স্বাভাবিক, ঢাকা মেডিকেল একটা মেয়ে সেকেন্ড টাইম আর 3 নাম্বার কেটে চান্স পেয়েছে, এটা বিশাল ব্যাপার। মানে এটা কিন্তু মানে জাস্ট এমনি হয়ে যায়নি। এই পিছনে তার প্রচুর পরিশ্রম আছে। হ্যাঁ, হয়তোবা যেখান থেকে সে গাইডলাইন পেয়েছে, আমাদের কাছ থেকেই পাইছে। তার মুখের কথাই শুনলাম। এখন আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, যাই হোক, তো এখন মানুষজন তাকে কমেন্ট করছে। ঠিক আছে, সে মেডিকেল অর্থে জীবনে পোস্ট করে নাই। হ্যাঁ, মানুষ কমেন্ট করছে, শুধু কি মেডিলজিতে ছিলেন? বা এই যে শুধু মেডিলজিতে ছিলেন, এগুলোর কোনো উত্তর সে দেয়নি। আমি এখানে কোনো কমেন্টে একবারও মানে মেডিকেলওয়ালার নামটা উচ্চারণ করছি সেটা আমি দেখতেছি না, তোমরা হয়তো দেখতেছো বা দেখলে জানাবা। সে দেখো এমন কিন্তু না যে সে মেডিকেলওয়ালার জন্য কৃতজ্ঞতা স্বরূপ একটা পোস্ট করছে, মেডিলজির জন্য একটা কৃতজ্ঞতা স্বরূপ পোস্ট করছে, এরকম কিন্তু না। এবং মেডিলজির ওখানে যে সে কিন্তু কমেন্টও রিপ্লাই দেয়নি। ও বাই দ্য ওয়ে, যেই আমাকে মনে হয় একটা মেসেজ দিছে, কথা বলার ছিল ভাইয়া। কখন দিছে মেসেজটা আপনাকে? এই তো কিছুক্ষণ আগে মনে হয়। ও আচ্ছা। ভাইয়া রিসেন্টলি মেডিলজিতে মেন্টর হিসেবে জয়েন করছে, এটা নিয়ে ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো ইস্যু হয়েছে, এবং আমরা জানতে পারতেছি যে সে পোস্টটা ডিলিট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ যে পোস্টটা নিয়ে কথা বললাম, সে পোস্টটা অলরেডি এখন ডিলিট হয়ে গেছে। তাহলে এখানে দুইটা প্রশ্ন জাগে। প্রথম প্রশ্ন হচ্ছে এই পোস্টটা কেন হয়েছিল, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পোস্টটা ডিলিট হলো কেন, তাই না? পোস্টটা যদি এমন হয়ে থাকে যে এখানে মিথ্যা ছিল, তাহলে প্রশ্ন হচ্ছে মিথ্যা কেন ছিল। আর পোস্টটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ও আমাকে যে ভয়েস কলে বলছিল কথাগুলো, সেগুলো মিথ্যা কেন ছিল, তাই না? কোন একটা মিথ্যা কোন একটা সত্য কিছুতে একটা হয়েছে, তাই না? আর হচ্ছে একটা জিনিস মেনশন করলো যে কিছু একটা ইস্যু হয়েছিল, মানে এই ইস্যুটা আসলে কি হয়েছিল এটা আমি আমাদের মেন্টরদের কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ফাতেমা আক্তার ইমা। 24-25 সেশনে ফরিদপুর মেডিকেলে চান্স পেয়ে পড়াশোনা করতেছি। অ্যান্ড আমাকে হয়তো অনেকেই চিনে, মেডিকেলওয়ালা গ্রুপে মেন্টর হিসেবে আছি, আর আমার পোস্টে হয়তো অনেকেই দেখছে। সো ইস্যু যেটা হয়েছে, ওর পোস্টার দেখার পরে আমি একটু অবাক হয়েছি, কারণ জেইন একদিকে হচ্ছে আমার এক্স ইউনিভার্সিটির জুনিয়র, ও জগন্নাথে ছিল, আমিও জগন্নাথে ছিলাম, ওখান থেকে ভর্তি ক্যান্সেল করে হচ্ছে কি মেডিকেলে ভর্তি হয়ে আসা। তো এই ব্যাপারে হচ্ছে আমার ইনবক্সে ওর সাথে কথা হয়েছে 2-3 বার, তো ওইখান থেকে আমি চিনি, প্লাস মেন্টরশিপ গ্রুপে ওর সাথে আমার কয়েকবার কথা হয়েছে। আর ওর পোস্ট দেখার পরে আমি ওকে ওর পোস্টের কমেন্টে জিজ্ঞেস করছিলাম যে মেডিকেল ওয়ালার নাম তুমি কেন নিতে পারতেছো না, বা কেন খুলে বলতেছো না। আসলে আমরা যদি এই কথাগুলা না বলি, তাহলে তো জুনিয়রদের কাছে কি মেসেজ যাবে, মানে ওরা কি শিখবে? ও তো পোস্টে তখন উত্তর দিতে পারে নাই আর কি। আচ্ছা, মানে তোমরা যে ওখানে কাউন্টার প্রশ্ন করছো আর কি, হ্যাঁ, এই কারণে হয়তো বা পোস্টে ডিলিট করে ফেলছে, আমি যতদূর বুঝতেছি, রাইট? আচ্ছা, জি ভাইয়া, জি। যাই হোক। মানে আর তোমাদের কি কোনো ধরনের সে মানে রিপ্লাই করছিল মেডিকেলওয়ালার বা কিছু?
না আপু, ও কোনো উত্তর দেয় নাই। এর একটু পরে তো দেখলাম যে পোস্টটি ডিলিট হয়ে গেছে। আমরা যখন বিশেষ করে যেহেতু সেকেন্ড টাইমার, আমরাও সেকেন্ড টাইমার পার করেই এখানে আসছি। তো সেকেন্ড টাইমার যারা থাকে ওরা গিয়ে একটা আশা খোঁজে সবসময়, বা এরকম কাউকে ফলো করে বা জিজ্ঞেস করে যে আপু কিভাবে চান্স পাইছেন। সো আমাদের একটা মোটিভেশন বা আমাদের একটা কথা ওদের কাছে অনেক মানে রাখে যে আমরা কিভাবে পড়ে চান্স পাইছি। সো আমাদের মেইনলি আমাদের স্পাইনটাকে গিয়ে সোজা রাখতে হবে সবার আগে। আমরা কি বলতেছি কি করতেছি ওইটা গিয়ে বুঝে শুনে গিয়ে করা লাগবে। এবং সে দেখো, সে কিন্তু আমাকে বারবার অডিওতে বারবার বললো যে আমি শুধু মেডিকেল ওলাতেই ছিলাম, শুধু মেডিকেল ওলাতেই ছিলাম। কিন্তু সে দেখো পরবর্তীতে ওই পোস্টার মধ্যে যে সে কিন্তু আবার বলতেছে সে সবগুলা মেডিলজি সব লাইভ ক্লাস করছে। হ্যাঁ, সবগুলা লাইভ ক্লাস করছে। এই যে ওইটাই ভাইয়া, ও অন্য জায়গায় কাজ করতে পারে, ওইটা কোনো সমস্যা না। কিন্তু ও যে মেডিকেল ওয়ালাতে ছিল এটা যেমন ও অস্বীকার আরো করে না, এটা মজার জিনিস কিন্তু ও দেখো, স্বীকারও এই করে যে নাই দেখো যে পড়া আমি শেষ করে মেডিকেল টেল ওয়ালাতে এক্সাম দেওয়ার ছিলাম। পর আম্মুর কাছে ফোন দিয়ে রাখতাম। আচ্ছা, এই কথাটা কে বলে তোমাদেরকে যে ফোনটা তুমি জমা দিয়ে রাখবা? হ্যাঁ, ফোনটা কাছে অবশ্যই রাখবা। ভাইয়া, মেডিকেল ওয়ালা কিন্তু আপনি এই বলছেন। ফোনটা সবসময়, এই কথাটা সবসময় বলে, তাই না? জি ভাইয়া, তার আমরা আপনাদের কাছ থেকে পড়ে আসছি। আমরাও আমাদের মেন্টরশিপে এই বাচ্চাদের কথাটাই বলতাম বলো যে তুমি। পড়া শেষ করে হুম। ফোন অন্য জায়গায় রেখে আসবা, বা পড়তে বসার সময় ফোনটা একটু দূরে রাখবা। তো এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা মজার জিনিস হচ্ছে, সে কিন্তু ওই যে মেডিলজিতে ছিলেন কিনা জিজ্ঞেস করছে, এবং আরেকজন জিজ্ঞেস করছে আপু অনলাইনে কোথায় পড়ছেন, শুধু কি মেডিলজি? সে বলছে মেডিলজিতে ফুল কোর্সে ছিলাম, আরো কিছু জায়গায় মডেল টেস্ট এক্সাম দিয়েছি। মানে মেডিলজিতে সে ফুল কোর্সে ছিল, আর কিছু জায়গায় মডেল টেস্ট এক্সাম দিয়েছে, আর কিছু সে করে নাই। মানে তাইলে উর্মিলা বা ফাতেমা, তোমরা আসলে কার সাথে কথা বলতেছিলে? ভূত প্রেতের সাথে কি কথা বলতেছিলে কিনা আমি আসলে জানি না। আসসালামু আলাইকুম। আমি নওশীন, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। তো এখন রিসেন্ট যে টপিকটা নিয়ে কথা হচ্ছে জেরিনকে নিয়ে, তো ওর মেন্টরশিপ প্রোগ্রামে আমিও ছিলাম। আমাদের মেডিকেল ওয়ালাতে তো প্রত্যেকটা স্টুডেন্টের এই গ্রুপগুলোকে রিস্কেজুয়াল করে দেওয়া হতো। দেখা যায় যে একবার একজন মেন্টরিং করেছে, আরেকবার আরেকজনকে সেই গ্রুপটা দেওয়া হতো। তো এরকমভাবে ফার্স্টে সম্ভবত উর্মিলার গ্রুপে ছিল, তারপর সেকেন্ড বার আমিও ওকে পাই। তো ওর সাথে আমারও ভালো কথা হতো আর কি। মানে ও আমাকে প্রবলেম দিত, এক্সামের যে কম মার্ক পেলো কেন এটা জিজ্ঞাসা করতো। তো আমি চেষ্টা করতাম যথাসময় ভালো গাইডলাইন দেওয়ার, কারণ যে ভালো করবে, বা আমরা যেহেতু সেকেন্ড টাইম আর আমরা তো নিজের ওদের ফেসটা এখন কি যাচ্ছে এটা তো আমরা বুঝতে পারতাম, তো চাইতাম হেল্প করতে, যথাসম্ভব ট্রাই করতাম। তো প্রবলেমগুলো সলভ করে দিতাম, বা মাঝে মাঝে জানতে চাইতো যে আমরা কিভাবে পড়ছি, যাতে ওরা মোটিভেট হয় এটা শুনে। তো এই জন্য দেখা যায় ওর সাথে আমারও, আমি ওকে 1 মাস পাইছি। তো আমার যখন ওর সাথে এরকম রিসেন্ট দেখতে দেখতেও আমার ওর আইডিটা মুখস্থ হয়ে গেছিল যে এরকম কিরকম টাইপের, যে কারণ দেখা যায় ক্লাসে যারা ভালো রেসপন্স করে হুম। ওদের তো আমাদের আইডি গুলো চোখের সামনে, আমরা মানে এমনিতেই বুঝি যে হ্যাঁ ও তো এটা, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। এরকম। তো আমি আজকে যখন মানে ওর কমেন্ট, তারপর ওর পোস্ট দেখে আমি লিটারেলি পুরো অবাক হয়ে যাই। মানে কিভাবে ও এরকম কথাটা বলে, যেখানে আমার ওর টেলিগ্রাম প্রোফাইলটা মুখস্থ, আর সেই জায়গায় ও বলতেছে ও আরেকটা কোর্সের ফুল ব্যাচের স্টুডেন্ট ছিল, মেডিকেল ওয়ালার নামই স্বীকার করতেছে না। মানে আমি এটা নিতে পারতেছিলাম না যে মানে এরকম কিরকম ভাবে অস্বীকার করতেছে। একটা কথা তুমি অনেক জায়গায় থাকতে পারো, সেটা আরেক কথা, কিন্তু তুমি একজন একটা কোর্সে তুমি প্রথম থেকে শুরু থেকে ছিলে, যেটা আমি নিজে সাক্ষী ছিলাম। তুমি এখান থেকে টোটালি উল্টা কথাটা কিভাবে বলো? আরেকটা কথা যে তাকে যতই প্রেশারাইজ করা হোক বা যেটাই বলা হোক না কিসের জন্য, প্রত্যেকটা মানুষের তো একটা নিজের বিবেক বোধ থাকার কথা। তো নিজের বিবেক বোধ হারিয়ে ফেলে যদি আমরা এই লাইফে, এই স্টেজে এসে যদি চমৎকার আমার বলছো, নিজের বিবেককে ঠিকই হারাই, বলছো। চিন্তা চেতনাকে মানে প্রশ্নের মধ্যে ফেলে দেই, তাহলে এটা কিভাবে হয়? তো আমি একটা জিনিস অ্যাড করি যে একটু আগেই ও তোমার ভাইয়াকে মেবি একটা মেসেজ দিছে, আমি দেখলাম মাত্র এটা। তো ওখানে বললো যে ভাইয়া আমি মেরিলজির মেন্টর হিসেবে যদি ইস্যু হয়েছে, ওই ইস্যুটা নিয়ে তোমাদের সাথে কথা হলো আর কি। তো এরপর সে বললো যে আমি যে আপনাদের রেস্টুরেন্ট ছিলাম সেটা তো কখনো অস্বীকার করিনি। তো আমার একটা কোয়েশ্চেন, যে এতগুলি স্ক্রিনশট দেখালাম, এত মানে এত পোস্ট বা এত কমেন্ট, এখানে মেডিকেলওয়ালা কোথায় ছিল? মানে মেডিকেলওয়ালাকে যে স্বীকার করা হয়েছে এটা কোথায় ছিল? কোথায় ছিল, এটাই তো প্রশ্ন। মানে তোমরা কি কেউ দেখছো? আমি তো দেখি নাই। আমিও তো দেখি নাই, মেডিকেল ওয়ালা গ্রুপেও তো আমি দেখি নাই। না আপু, যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি মেডিকেলে চান্স পাওয়ার পরপরই তখন আমি মেন্টরশিপে ছিলামও না, বা ওই প্রোগ্রামও তখন চালু হয়নি। হুম। আমি নিজ থেকে 3-4টা পোস্ট মানে রেগুলার দিতাম যে কিভাবে চান্স পাইছি বা কোথায় পড়াশোনা করছি, হ্যাঁ, নিজ থেকে। তো ও তো কৃতজ্ঞতা আর এরকম কি, কিছু করেনি। এইটাই। আমার জেরিনের কাছে এই কোয়েশ্চেনটা, যে মেসেজটা তুমি আমাদেরকে দিলা, কখনো অস্বীকার করিনি ভাইয়া যে আমি আপনাদের স্টুডেন্ট ছিলাম, তুমি স্বীকার স্বীকারটা কোথায় কোথায় করছো? করছো? মানে আমাদেরকে কল দিয়ে স্বীকার করাটাই কি যথেষ্ট? এটা কি একটা স্টুডেন্ট দেখে? এটা দেখে কি কেউ তোমাকে ফলো করে?
আমরা বাধ্য হয়ে আজকে এই জিনিসগুলো সামনে আনতেছি, না হলে আমাদের কোনো ইচ্ছা ছিল না। তোমার এই পার্সোনাল কথাই হয়ে গেল, যে কথা তুমি পাবলিকলি বলতে পারো না, হ্যাঁ যে কথা হচ্ছে তোমার ফোনে বলতে হয়, সেটা তোমার পার্সোনাল কথা অবভিয়াসলি। তো তোমার মানে পার্সোনাল মেডিকেল কথাগুলা হলে পড়ি এটা আমি পার্সোনালি বলবো, চুপি চুপি কানে চুপ, কানে। হ্যাঁ কিন্তু পাবলিকলি আমি বলবো কি, পাবলিকলি আমি বলবো হচ্ছে আমি অন্য কোনো জায়গাতে পড়ি। হ্যাঁ, আমার তোমার উপর কোনো কিছু নাই, বা আমি তোমাকে হয়তো ওভাবে মানে চিনি, হয়তো কাছ থেকেও পাই নাই তুমি মানুষ কেমন, আমি এটা কখনোই জাজ করব না। আমার শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, যে মানে তোমার এই পার্সোনাল কথাগুলো আমরা কখনোই নিয়ে আসতাম না মানুষের সামনে, হ্যাঁ? তো মানে অস্বীকার করো নাই, ঠিক আছে, কিন্তু স্বীকার করছো কোথায়? হ্যাঁ, তুমি যখন বলো যে ফুল কোর্সে আমি মেডিলজিতে ছিলাম, মেডিলজি সব ক্লাস লাইভে করছিলাম, সাথে হচ্ছে একটা এক্সাম বেসে ছিলাম, সেখানে মেডিকেল ওয়ালা কই ছিল? কই ছিল? এই যে তুমি এখানে বললা, কেন বললা? এই জিনিসটা তো তুমিই বলছো, এই যে এটা তো মেডিওলজিতে ফুল কোর্সে ছিলাম, কেন বলতে পারতা না? মেডিওলজি এবং মেডিকেল লতে ফুল কোর্সে ছিলাম, কে তোমাকে কি বলতো? আমার অথবা বিশ্বাস, এটাও বলতে হ্যাঁ পারতা যে মেরিলজির সাথে সাথে আমি অন্য একটা অনলাইনে হ্যাঁ ফুল কোর্সে কোর্সে ছিলাম, ছিলাম, তারাও আমাকে হেল্প করছিল। হেল্প করছে, তুমি তো হয়ে এই গেল। কথাটাও বলো নাই বোন, এটা আসলে তোমার কথাটার রিপ্লাই দিলাম আর কি। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, ওই যে বললাম যে আমি তো এটার পর বট অ্যাটাক খাবো, গালি খাবো, তো যারা তা আমি বলবোই আমি, হ্যাঁ আমার তো আসলে লজ্জা শরম নাই, বলতেই হবে। কারণ এমনি সত্যি কথা বললে মার্কেটে এখন বেশি মিথ্যা কথা বলতে বলা যায়, তত আসলে ভালো। মিথ্যা কথা, অশ্লীল জিনিসপাতি, হ্যাঁ তোমাদের লাইফ নিয়ে মজা করা, এই যে তোমাদের মিম দেখো না, মিম আসলে তোমাদের লাইফটাই আসলে একটা বড় মিম, এটা কি তুমি জানো? তুমি তো জানো না। হ্যাঁ তুমি যে মিমে হাহা দাও না, তুমি নিজের লাইফে নিজে হাহা দাও, বুঝছো? তারপর দেখবা তুমি বেঁচে চলে যাও। হ্যাঁ এগুলা হ্যাঁ নিয়ে আর কিছু বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমরা একটু, যে উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা, সেটা হচ্ছে আমাদের জুনিয়রদেরকে একটা মেসেজ দেওয়া, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া ওদের। সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আমরা কাদেরকে ফলো করব, বা আমরা কোন গাইডলাইন ফলো করব। তো তোমাদের ভাইয়া তো সবসময় তোমাদের সাথে আছে, বা ভিডিও দিবে, সামনেও দিচ্ছে অলরেডি, তার কাছ থেকে। এই যদি এই ভিডিওর পরে টিকা সম্ভব হবে কিনা আমি জানি না। সত্যি কথা বললে তো এই দেখো আমাদেরকে এসে প্রুফ করতে হচ্ছে 2 দিনে 2টা ভিডিও কল দিয়ে, এটা আমাদের স্টুডেন্ট, মানে আমাদের, তাহলে আমরা বুঝো আমরা কতটা ইনসিকিউরিটিতে ভুগতেছি, আমরা পোস্ট করতে পারতেছি না, প্রুফ করতে হচ্ছে আমাদেরকে। ওই যে কি বলে, ওই যে কোর্টে গেলে যেরকম সাক্ষী নিয়ে আসতে, ওই যে সাক্ষী ধরে আনছি, মানে মেন্টররা, মেন্টররা। হ্যাঁ, হ্যাঁ মানে চিন্তা করো, যে তোমরা জাস্ট ভিডিওটা দেখতেছো, আবার চিন্তা করো, তোমরা ভাবতেছো এই ভাইয়া, কাজটা আমরা কখনো অস্তিত্বের কোয়েশ্চেন না উঠলে করতাম হ্যাঁ না। হ্যাঁ আচ্ছা, আমাদের কাছ থেকে তো তোমরা শুনবাই, আমরা আজকে মেন্টরদের কাছ থেকে শুনবো যে একটা স্টুডেন্ট যদি আসলেই মানে সে সেকেন্ড টাইম জার্নি শুরু করতে চায়, তার ইনফ্যাক্ট 3 4 5 নাম্বার কাটতেছে, তো এখন সে কিভাবে একটা প্ল্যাটফর্মকে চয়েস করবে। তোমরা যেহেতু সেকেন্ড টাইমারদেরকেই নিছি, কারণ একজন সেকেন্ড টাইমার হচ্ছে একজন সেকেন্ড টাইমারের কষ্টটা বুঝে বলে বুঝে। আমি মনে করি। তো যাই হোক, তো আমরা আর তোমাদের কাছে একটু, আলহামদুলিল্লাহ এদেরকে আমাদের কাউকে ওই কি বলে চড়া দামে কিনতে হয়নি, বা কাউকে কিছু করতে হয়নি। তোমাদেরকে আমরা কয় টাকা দিচ্ছি বলো? হ্যাঁ ওটাও বলতে পারো, যদি দিয়ে থাকি বলতে পারো, দিয়ে থাকি সমস্যা বলে নেই। দিও, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ তুমি ফার্স্টে বলো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে দিনাজপুর মেডিকেলে পড়তেছি। তো প্রথমত হচ্ছে বলবো, আমাদের সময় যখন ছিল তখন তো মেন্টরশিপ ছিল না, এখন হচ্ছে 25 26-এ হচ্ছে করা হয়েছে। তো আমাদের সময় লাস্টের দিকে ভাইয়া টুকটাক যা বলছে, যতগুলা মেন্টরশিপ নিছে ততটুকুর মধ্যে ছিলাম। কিন্তু এখন যে সেকেন্ড টাইম ব্যাচ, প্রথম থেকে শেষ পর্যন্ত মেন্টরশিপের আন্ডারে আনা হয়েছে। প্রত্যেকটা সময় স্টুডেন্ট যে কোনো প্রবলেম শেয়ার করতে পারতেছে, আমাদের সময় কিন্তু এতটা ছিল না। তারপরেও হচ্ছে ভরসার জায়গাটা ছিল মেডিকেল ওয়ালা। কাউকে আমি বলি না মেডিকেল ওয়ালা, কিন্তু আমি সবকিছু বলে দিই, এখানে মেডিকেলের ওই ডেমো ক্লাস আছে, ওইখানে কোয়েশ্চেন ব্যাংক আছে, তোমরা দেখে যাচাই করে নাও। কখনোই কোনো কোর্স কাউকে জোরাজুরি দরকার নাই। যেটা সত্য, যে পিওর গাইডলাইন, যেটা সবার সামনে চোখে এমনিতে চলে আসে, এটা কাউকে বলতে হয় না যে আমার কোর্স কিনো, আমার মেন্টরশিপ দেখো, বলতে হয় না। যে বড় কথা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। এই যে আমার কালকে কার্ড রেখেও আমি বসে আছি, আমার মনে হয়েছে কার্ড এটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এই যে সময়টাতে ভাইয়া যে এরকম আমি চিন্তা করতেছি একটা টিচার কতটুকু মানে মানে এই অবস্থায় আসলে এভাবে হচ্ছে প্রমাণ করতে হয়, টিচারকে প্রমাণ করতে হইতেছে। এটা চিন্তা প্রতিদান করো, ছিল। টিচার এদিকে এত কষ্ট, এই যে ক্লাস নিতেছে, এই যে কোয়েশ্চেন ব্যাংক করতেছে, কাদের জন্য করছে এই প্রতিদান? এই দিন দেখার জন্য? মানে এটা তো আমি আমার মেন্টর হয়ে আমি যে দিন রাত আমাদের পড়ালেখা করে 1 ঘন্টা 1 ঘন্টা করে যতটুকুই নিছি, এইটুকু যতটুকু কষ্ট হইতেছে, যে একদম পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, তার কেমন লাগতেছে? এটা কখনো একটা টিচারের প্রতিদান হইতে পারে না। অন্তত এর থেকে বড় কথা হচ্ছে যারা চান্স পায়নি এর থেকে বেশি কৃতজ্ঞতা স্বীকার করছে। চান্স পাওয়ার পর জনসম্মুখে যদি বলতে না পারে, তাহলে সে কিসের মানে তাহলে আবার থ্যাংক ইউ ঐশী। থ্যাংক ইউ ঐশী। তুমি সত্যি কথাটা আসলে সত্যি ভাবেই বললা। আমরা ইমা, তোমার কি মনে হয় কি দেখে একটা স্টুডেন্টের একটা প্ল্যাটফর্মে জয়েন হওয়া উচিত? কারণ দেখো সব এই যে দেখো এই যে জিনিসটা হইলো, এই জিনিসটা তো আরো অনেক জায়গাতে হয়তো বা হচ্ছে, আমি জানি না। আমি ডিরেক্ট বলি যে তুমি ভাইয়ার ডেমো ক্লাস আছে ইউটিউবে, ফেসবুকে গেলেও পাবা হয়তো কিছু। ডেমো ক্লাস দেখে তুমি যে প্ল্যাটফর্মের কথা বলছো ক্লাস কম্পেয়ার করো।
তুমি যারটা ভালো বুঝো তুমি ওইখানে ভর্তি হও। আমি বলছি বলেই যে তোমার ভর্তি হইতে হবে এরকম কোনো কথা নেই। এই আর কি। তো সবকিছু বুঝে শুনে হচ্ছে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, তো আসলে কোন প্ল্যাটফর্মটা তোমার মাথায় ভালো জিনিস ঢুকাইতেছে বা খারাপ জিনিস ঢুকাইতেছে ওইটা একটু খেয়াল রাখা উচিত। কারণ অনলাইনে এমনি অনেক মানে হাবিজাবি মিমস গার্বেজ ঢুকায় মাথায়। তো তুমি যেখানে পড়াশোনা করতে যাচ্ছ ওই প্ল্যাটফর্মটা আসলে কতটুকু ক্লিয়ার বা পড়াশোনা বান্ধব এটাও একটু বোঝা দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে কি নিজের বিবেক দিয়ে আসলে চিন্তা করা লাগবে। একটা ভাইয়া বা আপু একটা কথা বলতেছে আমি ভর্তি হয়ে গেলাম ওইটা না। তোমার যেহেতু বিবেক বুদ্ধি আছে তুমি চিন্তা করবা যে কোন বিষয়টা হচ্ছে কি যুক্তিযুক্ত বা কোনটা হচ্ছে যুক্তিযুক্ত না। ঠিক আছে, তাহলে আমরা এখন কাকলির কাছে চলে যাই। ফার্স্টে আমার বলার একটাই বিষয় যে কোনো কোচিং এর মার্কেটিং যে ভর্তি হওয়া উচিত না। মানে একটা কোচিং এ বললো যে আমার কোচিং থেকে 5300টা সিট 5300 জনেই চান্স পাইছে, যে কতজন চান্স পাইছে এটা মানে অ্যাভয়েড করা উচিত। আগে দেখা উচিত যে একটা কোচিং থেকে যদি একজনও চান্স পায় বা 100 জনও চান্স পায়, আগে দেখা উচিত যে ওই কিভাবে পরে চান্স পাইছে, কিভাবে ক্লাস করছে, আর ওটা আমি নিতে পারবো কিনা। কেউ 20টা কোচিং করে চান্স পায়, কেউ একটা কোচিং করে চান্স পায়। সেজন্য আগে ক্লাস দেখা উচিত, মার্কেটিং দেখা উচিত না। এখন আমরা লাস্ট চলে যাই উর্মিলার কাছে, যার কথা স্টুডেন্ট বলেই পাল্টি খেলো। তোমার কথার মধ্যে দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে। জি আপু, একজন স্টুডেন্টের চান্স পাওয়ার জন্য কি কি পড়া দরকার? মূল বই, অনুশীলনী, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আর জিকে ইংলিশ, এইগুলা সব প্ল্যাটফর্মে কি সেম পড়ায়? জিকে ইংলিশ তো রিডিং পড়ায়। একজন স্টুডেন্টের কি রিডিং পড়লেই হবে? ওর মাথায় তো নিতে হবে। আর এত এত পড়া শুধু রিডিং পড়লে তো হয় না, তোমাকে যে এনশিওর করতে পারবে যে এগুলা পড়ায় দিবে। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু তুমি জিকে ইংলিশের কথাটা বলে ফেললা, তো একটা জিনিস মনে পড়লো। এখন মানে বিভিন্ন দিকে ফেসবুকে দেখতেছি যে টিচাররা স্টুডেন্টদেরকে পড়া দিয়ে দিচ্ছে, মানে সেকেন্ড টাইম ব্যাচের ফার্স্টের থেকে হচ্ছে ওরা পড়া দিয়ে দেয়। তো মেডিকেলওয়ালা কি আসলে কখনো তোমাদেরকে পড়া পড়া দিত নাকি পড়াই দিত? এটা তো তোমরা ভালো বলতে পারবা। এটা মেডিকেল ওয়ালা থেকে অন্যান্য প্ল্যাটফর্মের এই আলাদা বিষয় যে স্যার আমাদের পড়ায় দেন, আর অন্যান্য প্ল্যাটফর্মরা ওইটা পড়া দেয়। ক্লাস করার পর আমাদের আর পড়তে হয় না। এবারে বুঝছো, এক্সামের পরে স্টুডেন্ট তোমার ভাইয়াকে মেসেজ দিয়ে হুমকি দিচ্ছে যে এত বেশি কেন পড়াইছেন, এগুলো তো আসে নাই, কেন পড়াইছেন, ইন্টারন্যাশনাল কেন পড়াইছেন? ইন্টারন্যাশনাল কেন পড়াইছেন, ইন্টারন্যাশনাল তো এবার আসে নাই, এতগুলো ইন্টারন্যাশনাল ক্লাস কেন নিছেন? আমি তো প্রশ্ন ফাঁস কমিটির সদস্য না, মানে আমি কি জানবো ভাই যে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসবে না? আমি করতে জানবো বলো তো? আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো পড়ায় দেওয়া উচিত মনে হয়েছে, এগুলো পড়ায় দিয়েছে, এবং একটা বাচ্চা ঠিকঠাক মতো পড়ে দেখো। তুমি দুই ক্ষেত্রে চিন্তা করতে পারো। জীবনে কোনোদিন ওই সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন আসে না, কিন্তু বলো তো মিলা, তোমাদের সময় আমি সাফিক্স প্রিফিক্স পড়াইছি না? পড়াইছি কিনা? স্যার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তো পড়াইছেন। সাফিক্স প্রিফিক্স থেকে এবার প্রশ্ন আসছে, তবে একটা না, দুইটা। মেডিকেল পরীক্ষা হলো আনপ্রেডিক্টেবল। যেখান থেকে প্রশ্ন আসে হোক, মেডিকেল ওয়ালা তোমাকে তৈরি করছে, তুমি পারবাই। এই জন্য স্যার সবকিছু পড়াইতো মুখস্থ পর্যন্ত করাই দিত, যাতে আমাদের এক্সট্রা কোনো প্যানিক নিতে না হয়, এক্সট্রা কোনো গার্বেজ নিতে না হয়। এগুলা তো স্যারের ক্লাস করার পর একজন স্টুডেন্ট নিজেই বুঝে যায় যে কি পড়তে হবে, কি কোনগুলা বাদ দিতে হবে। তুমি যে এই কথাটা বললা যে মানে পুরাটা আনপ্রেডিক্টেবল একটা কোয়েশ্চেন হয়, কোত্থেকে আসবে আসলে আমরা কেউ বলতে পারি না, এটার এক্সাম্পল হচ্ছে মানে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এবারে মেডিকেল কোয়েশ্চেনটা। এই মেডিকেল কোয়েশ্চেন হওয়ার আগে সবাই বারবার বলতেছিল, স্টুডেন্টরা আমাদেরকে বারবার কোয়েশ্চেন করতেছিল যে তোমাদেরকেও করছে, তোমরা যেহেতু মেন্টর তোমাদেরকে তো অবশ্যই করছে, যে আপু এবারে সবাই তো বলতেছে কোয়েশ্চেন কঠিন হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন কোয়েশ্চেন কঠিন হয়, অতীত ইতিহাস আছে, প্লাস হচ্ছে মানে এবারে প্রশ্ন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে মানে চেঞ্জ হয়ে যাবে, জিকে ইংলিশ থেকে আসবে জানি না, কেন তো তোমাকে সবকিছু পড়াইছে, সবকিছু পড়াই তোমাকে রেডি করছে, যেমনই হোক প্রশ্ন তুমি পারবা, সহজ কঠিন যেটাই হোক, কারণ কিন্তু সিলেবাসের বাইরে থেকে আসবে না। প্লিজ স্যার, এমন কোন সেগমেন্ট নাই যে আমরা কমপ্লিট করি নাই বা ওরা কমপ্লিট করে নাই। সব দিক থেকেই আপনি ওদের তৈরি করছেন। আচ্ছা, থ্যাংক ইউ উর্মিলা, তুমি খুব সুন্দর করে বললা সব কথা। তো এখন প্রায় 1:52 বাজে, রাত 1:52। তো আমরা বসে আছি, তো আমার মনে হয় আর মানে লেনদেন না করি, তো আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলে আমরা একটু শেষ করি। হ্যাঁ, এই ভিডিওটার পর আমি অনেক গালি খাবো, এটা হচ্ছে প্রথম কথা। গালি বলতে চরম গালি খাবো, বাপ মা তুলে গালি দিও না, ঠিক আছে? আর মানে বাপ মা তুলে গালি দিলে খারাপ লাগে, এটা হচ্ছে প্রথম কথা। আর একটা কথা হচ্ছে, গালি দেওয়ার আগে একটু চিন্তা করো যে ভাই যে কথাগুলো বলছে কি জন্য বলছে। আমি শুধু তোমাদের বেটারমেন্টের জন্য বলছি, ঠিক আছে? মার্কেটে তোমাদের নিয়ে কি চলে, কতটুকু চলে, কিভাবে চলে তোমরা জানো না বাবা, তোমরা জানো না যে এর ভিতরে কত কি আছে। হ্যাঁ, শুধু এইটুকুই বলবো, যেখানেই ভর্তি হও ভালো করে পড়ো, নিজে পড়ো, গাইডলাইনটা দেখে ভর্তি হয়। যাবা হচ্ছে রাজশাহীতে, যদি ধরো টাউনের বাস, জীবনে যেতে পারবে না, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করিও। এত ডিপ্রেশনের মাঝখানে দেখছো না মেডিকেল ওয়ার্ডটা কেউ আনতে দিচ্ছে না,
তাই না? কোচিংয়ে ভর্তি মানে মেন্টর হওয়ার প্রথম শর্ত হচ্ছে মেডিকেল ওয়ালার নাম বলা যাবে না। তারপরে কি কোনো জায়গায় পোস্টের রিকমেন্ডেশনে মেডিকেল ওয়ালার নাম বলা যাবে না। তাহলে আমরা অ্যাভারেজ বাচ্চাদের নিয়ে বাংলাদেশে কোন প্ল্যাটফর্মটা কাজ করে? কে বাচ্চাদেরকে এত ধরে ধরে পড়ায় দেয় বা এত চেষ্টা করে? হ্যাঁ, শুধু তো দেখবো ফ্রি এক্সাম নিয়ে কদিন মানে ফ্রি এক্সাম নিয়ে দেখা যাচ্ছে পোস্ট করে যে আমাদের এখান থেকে 5,500 চান্স পেয়েছে, 10,000 চান্স পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে ধরে মানে কোলে পিঠে করে মানে ধৈর্য পোলাপাইনদের পড়াই, তো চেষ্টা করি আর কি, বলতেছি না যে বেস্ট। তো আমাদের কাছে খারাপ লাগে, এই খারাপ লাগা থেকে ভিডিওটা করা। আর ওই যে বললাম জুনিয়রদেরকে জানানো, কারণ জুনিয়ররা কিন্তু এরকম আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো জিনিস কোনোদিন আগে কেউ দেখেনি। অনেক সাহস করে বা তোমার ভাবির অনুরোধে আমি ভিডিওটা করছি বা এই বলে মেন্টরদেরকে নিয়ে আসছি। সো এই হচ্ছে, যারা ভিডিওটা দেখতেছো আমার জন্য দোয়া করো, মেডিকেলওয়ালার জন্য দোয়া করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তো আমি লাস্টে একটা কথা বলেই শেষ করি, যেহেতু আমি আসলে রিকোয়েস্ট করে এই ভিডিওটা করাইছি, তো আমি আবার বলতেছি যে কথাটা বলে আমি শুরু করছিলাম সেই কথাটা বলে আমি মানে শেষ করতেছি। এখানে আমাদের কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মেডিলজি বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, হাফিজ ভাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমি ওনাদেরকে রেসপেক্ট করি, আমি মনে করি তারা আমাদের থেকে অনেক ভালো পড়ান, তারা অভিজ্ঞ মানুষ, আমাদের অনেক সিনিয়র। তো আমরা সবসময় মনে করি যে আপনারা অনেক ভালো। তো আপনাদের বিরুদ্ধে আমাদের আর আসলে কোনো অভিযোগ নাই। আমাদের ইনফ্যাক্ট জেরিন আবিদিনের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই, বা ওর মতো স্টুডেন্ট যারা আসলে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছ তোমাদের বিরুদ্ধেও আসলে কোনো অভিযোগ নাই। সিস্টেমটাই হচ্ছে তোমাদেরকে চেঞ্জ করে ফেলতেছে। তোমরা কতটা ইনোসেন্ট থাকো, যেটা তোমরা ফার্স্ট ডে 1 থেকে যখন আমাদের সাথে জার্নিটা শুরু করো তখন আমরা দেখি, বা রেজাল্ট পাওয়ার পরেও আমরা সেটা দেখি। এখন এরপরে যে তোমরা আসলে বড় হয়ে যাও, তো এটা হয়তো সিস্টেমই তোমাদেরকে বড় করে ফেলে, বা ডিএমসির মতো একটা প্রতিষ্ঠানে চলে আসছো, বা হচ্ছে সরকারি মেডিকেলের মতো একটা প্রতিষ্ঠানে চলে আসছো দেখে তোমরা হয়তো বড় হয়ে যাও। তো এটা আসলে তোমাদের দোষ না বলবো আমি। তো এটা আসলে সিস্টেমের দোষ। আমার যে কোয়েশ্চেনগুলো ছিল সিস্টেমকেই আসলে আমি কোয়েশ্চেনগুলো করলাম। আমরা যদি কোনো ভুল করে থাকি বা কোনো কিছু যদি ভুল বলে থাকি, আপনাদের যদি মনে হয় যে আপনাদের বিরুদ্ধে কিছু বলছি বা যেটা আসলে সত্য না, মিথ্যা কথা হয়তো আমরা বলছি, তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মানে আপনাদের প্রতি আমাদের রেসপেক্ট সবসময় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।